আমাদের সঙ্গে আমরা পেয়েছি ফেমাস বই বেলঘড়িয়ার ইতিহাস সন্ধানের লেখক তন্ময় ভট্টাচার্য, তন্ময়দা। সব থেকে বড় বিষয় যেটা আমি প্রথমেই বলতে চাই যে টুডে দ্য সিউডো ইঞ্জিনিয়ার্স আর ওয়েলকামিং আ সিউডো ইঞ্জিনিয়ার। আমরা আর খুব বেশি দেরি না করে আমরা আমাদের আলোচনা থেকে এগিয়ে যাই। প্রথমে তন্ময়, এটাই মানে অনেক ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্যে আসার জন্য। আমার একটা সবার প্রথমেই আমি যেটা জানতে খুব উৎসাহী যে তন্ময়দা, তুমি বেলঘড়িয়া হাই স্কুলের স্টুডেন্ট ছিলে, আমি বেলঘড়িয়া হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম, সায়ন, শরদিন্দু। তো এই যেই বৈঠকটা বসেছে আমাদের চারজনের, পুরোটাই বেলঘড়িয়া হাই স্কুলের একটা ছোটখাটো রিইউনিয়ন বলা যেতে পারে। তো বেলঘড়িয়া হাই স্কুল, তারপর সেখান থেকে ইঞ্জিনিয়ারিং পড়া, তারপরে গিয়ে এসে দাঁড়িয়ে এই বেলঘড়িয়া নিয়ে যে কাজ করার ইচ্ছা, কেন বেলঘড়িয়া নিয়ে কাজ করার ইচ্ছা, কেন এই বই, তার প্রেরণা কি, এই বিষয়ে যদি তুমি বলো। এই বেলঘড়িয়ার ইতিহাস নিয়ে কাজ করার ইচ্ছার পেছনে মানে ইঞ্জিনিয়ারিং এর একটা অবদান আছে বড়। সেটা হচ্ছে একটা সময় তো তোমাদের সময়, আমাদের সময় তো একটা কথা খুব কমনলি শোনা যেত যে মানে ইঞ্জিনিয়ারিং করার পর রাজ্যে চাকরি বাকরি নিয়ে রাজ্যের বাইরে যেতে হবে। আমার পরিবার দীর্ঘদিন ধরেই বেলঘড়িয়ার বাসিন্দা, আমি বেলঘড়িয়াতেই আমার জন্ম, বড় হয়ে ওঠে ইত্যাদি। তারপর যখন আস্তে আস্তে কলেজ শেষ হতে যখন কলেজ শেষ হলো, তখন আমার মধ্যে চিন্তা হলো যে আমি যদি বাই এনি চান্স রাজ্যের বাইরে চলে যেতে হয়, আমি বেলঘড়িয়া ছেড়ে চলে যাব আর কবে ফিরতে পারবো কি পারবো না, কেরিয়ার কি হবে জানি না। যে জায়গায় আমি জন্মলাম, আমি বেলঘড়িয়াকে খুব ভালোবাসতাম বেসিক্যালি, এখনো বেশি। সেটা ইতিহাস নিয়ে জানা যায়। আমি কি বেলঘড়িয়াকে কিছু দিয়ে যাবো না, দিয়ে যেতে পারবো না, সেই একটা চিন্তা। আর কি করা যেতে পারে, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনের কাছে খোঁজ খবর নিয়েছিলাম যে বেলঘড়িয়ার ইতিহাস নিয়ে একটা প্রবন্ধ আছে বিভিন্ন ম্যাগাজিনের, কিন্তু বই আকারে কিছু নেই, মানে তখন অব্দি ছিল না। 2015 সালের কথা। আমি তার আগে 12-13 সালে প্যারিমন লাইব্রেরি বা অন্যান্য স্কুলের লাইব্রেরিতে কিছুই নেই। তারপর জিজ্ঞাসাবাদ খোঁজ খবর করতাম, কিছুই নেই। তারপর কেসটা হলো, আমার ইঞ্জিনিয়ারিং এর লাস্ট সেমিস্টার শেষ হলো, তখন রেজাল্ট বেরোয়নি। তখন মানে হুট করেই শুরু করে দেয়া, নথিপত্র কিছুই নেই তখন। আমি এইটাও বুঝতে পারছি না যে এমন একটা বিষয় নিয়ে করেছি, এর আগে কেউ করেনি, কোনো বই নেই, প্রমাণ নেই, কিছু না। ইতিহাস বিষয়টা আমার ভালো লাগতো, কিন্তু আমি জানি না কিছু করতে পারবো কিনা, আদৌ একটা 16 পাতার বই দাঁড়াবে কিনা, কতটা তথ্য আছে কিনা জানি না। পরবর্তীকালে আমি 2019 সালে একটা পেয়েছি, 1977-78-এর দিকে পাতলা বই বেরিয়েছিল বেলঘড়িয়া ইতিহাস নিয়ে, 7 পাতার একটা বই। সে যাকে এই বিষয়টা আমার খুব আশঙ্কা ছিল। আমি কি করলাম, একদিন সন্ধ্যাবেলা এক বন্ধুকে নিয়ে পাকড়াও করে যে বেলঘড়িয়ার 5টা পুরানো মন্দির ঘুরে দেখি। একটা সন্ধ্যাবেলা 7টার সময় হেঁটে 2 বন্ধু বেরিয়ে পড়লাম। মানে সেটাই আমার বলা যায় ফিরে দেওয়ার প্রথম কাজ। 2 বন্ধু মিলে 5খানা পুরানো, প্রায় 200-250-300 বছরের পুরানো 5টা মন্দির বেলঘড়িয়াতেই। বেলঘড়িয়াতে 250 বছর পুরনো মন্দির রয়েছে 5টা। হ্যাঁ, আমি তোমায় বলেও দিচ্ছি। সবচেয়ে পুরনো যেটা বলতে পারো সেটা হচ্ছে প্রায় 500 বছর আগে, যদিও বর্তমান কনস্ট্রাকশন তা না, এটা অনেক পরে। ওখানে মন্দির ছিল যে পঞ্চতলায়। আচ্ছা। এবং বেলঘড়িয়া নিচে একটা বিখ্যাত প্রবাদও আছে,
আমাদের বাংলার একটা আশ্চর্য চরিত্র হলো বিভিন্ন জায়গাকে পরিচয় দেওয়ার জন্য দু লাইনের ছড়ার আশ্রয় নেওয়া হয়। বিভিন্ন জায়গাকে ছড়া দিয়ে দিয়ে স্থানীয় লোকেরা কথ্য ভাষায় বিনিয়োগ করে। প্রচুর জায়গা নিয়ে আছে, এরকম একটা পুরো মোটা বই আছে যে ছড়ায় বাংলার স্থান নাম বলে। তাতে যত ছড়া আছে বিভিন্ন জায়গা নিয়ে প্রচলিত অপ্রচলিত সেই পুরো। যাই হোক, বেলঘড়িয়া নিয়ে একটা ছড়া প্রচলিত ছিল, এখন তো আর কেউ বলে না। সেটা হচ্ছে বাগান পুকুর বাবা ঠাকুরের পর এইটিং নিয়ে বেলঘর। বেলঘড়িয়ার আগের নাম বেলঘর ছিল। এই বাবা ঠাকুর কাকে বলা হতো? বাবা ঠাকুর বলা হতো পঞ্চানন্দ। আবার অনেক জটিলতা হয়ে যাবে, ওই দিকে যাবো না। পঞ্চানন আবার যে মানে ঠিক শিব মন্দির, এখন তো আমরা শিব মন্দির, শিব মন্দির না বুদ্ধ মন্দির ছিল, পরে সেটা পঞ্চযজ্ঞের দেবতা ব্রাহ্মণ্যবাদের পরে শিব মন্দির হলো, সেসব ভিন্ন। যাই হোক, একটা হচ্ছে পঞ্চানন তলা, আরেকটা হচ্ছে তুমি রূপ মন্দির সিনেমা হলের পাশ দিয়ে চলে যাও, দুটো শিব মন্দির আছে। হ্যাঁ, একদম পিছনেই ওটা হচ্ছে রায়চৌধুরীদের শিব মন্দির, ওটা প্রায় 250 বছরের পুরানো। দুটো গেল। 3 নম্বর হচ্ছে তোমাদের এই ক্যাফের সামনে বুড়ো শিবতলা, ওটা যথেষ্ট পুরানো, প্রায় 200 বছর। ওটার একটা মিথ আছে, পেছনে যে পুকুর ছিল সেই পুকুর থেকে একজন ওই স্বপ্নাদেশ ইত্যাদি সব বলে আর কি, স্বপ্নাদেশ পেয়ে সেখান থেকে তুলে প্রতিষ্ঠা করা ইত্যাদি। বুড়ো শিবতলা 3 নম্বর গেল। 4 নম্বর এটাও তোমরা চেনো, রত্নেশ্বর শিব মন্দির। রত্নেশ্বর হচ্ছে আনন্দম স্কুল থেকে স্টেশনের দিকে যাচ্ছে, বাঁ হাতে একটা ছোট্ট লাল রঙের শিব। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বরটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে না, সরু গলির ভেতরে। সেটা হচ্ছে আমাদের পাওয়ার হাউসের কাছাকাছি, ঘোষালপাড়ে। পাওয়ার হাউসের কাছাকাছি ঘোষালপাড়ে। ওই মন্দিরটার আগের ছবি দেখেছি, আমার কাছে আছে। ওইটা খুবই জরাজীর্ণ দশা ছিল। ওইটা 1806-7 ওরকম একটা সময় প্রতিষ্ঠা করা। তারপর পরবর্তীকালে রেনোভেট করে পুরো বই পাল্টে দিয়েছে। সব মিলিয়ে হচ্ছে এই 5টা। তুমি যে বললে মানে তোমার বই লেখার পিছনে চ্যালেঞ্জ এটাই ছিল যে তোমার কাছে কোনো নথি নেই, আমার কাছে কোনো নথি নেই, এবং আমি কোথা থেকে নথি পাবো না পাবো, কোথা থেকে জোগাড় করবো। আমার প্যারিমন লাইব্রেরি 2টা সুবিধা দিচ্ছে, কোথায় যাব, কার কাছে কথা বলবো। আমি সেই সময় মোটামুটি আমি তো রেগুলার অন্যান্য লেখালেখি করতাম, সেই সূত্রে বেলঘড়িয়ারও বিভিন্ন লোকের চেয়েছি, তারা কেউ বলে নিজের কাছে যাওয়া বলছে ইত্যাদি। আমি নিজে প্রচুর জায়গায় ফিল্ড করতাম, বেলঘড়িয়ার যে পুরোনো পরিবারগুলো ছিল সেগুলোকে আইডেন্টিফাই করে তাদের কাছাকাছি গেলাম। কেউ ইনফরমেশন দিয়ে সাহায্য করবে, অনেক মানুষ করেছে। কিছু কিছু মানুষ কথাও শুনিয়েছে যে ইঞ্জিনিয়ারিং করে আমি ইতিহাসের ছাত্র নই, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেল এইসব কাজ করতে যাচ্ছি, পরে গিয়ে মনে শুনতে হয়েছে এসব। হ্যাঁ, তারপর তথ্য ছিল না, তারপর আস্তে আস্তে এদিক ওদিক থেকে জোগাড় করতে এই যে এই 5টা মন্দির, এই যে তুমি জানতে মানে এই 5টা মন্দিরে আমি গিয়ে খোঁজ নেব, এই 5টা মন্দির এই খবরটা তুমি কোথায় পেলে? মানে এটা তুমি কি আগে জানতে নাকি কারোর থেকে জানলে? বেলঘড়িয়ায় বড় হয়েছে যখন সেগুলো তো জানি, কারণ আমাদের যাতায়াতের প্রতি চোখে পড়ে। এটা আমি খুব সম্ভবত যতদূর মনে করছি কোন একটা প্যারিমোহন লাইব্রেরির শতবর্ষ উপলক্ষে একটা শতবর্ষ স্মারক গ্রন্থ বেরিয়েছিল, তাতেই কোনো একটা প্রবন্ধে পড়েছিলাম এই 5টা মন্দিরের। আচ্ছা আচ্ছা, এই মন্দিরটা তোমাদের এই সামনের মন্দিরটাও কিন্তু হালের না, অন্তত কিছু না হলেও 120-130 বছর তো হবেই। এই যে সামনের যে মোড়ের মন্দিরটা, ওইভাবে একটা আসলে আমি কি হয়েছে, আমি বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু সূত্র পেয়েছিলাম, এক লাইন 2 লাইনে, সেগুলো নিয়ে তারপর আস্তে 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 আরো গভীরে গিয়ে তাদের সাথে কথা বলে ডিটেলিংয়ে গেছি, বা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে আরো অনেক জিনিস জানতে পেরেছি। এই ভার্সনটা 2016 সালে প্রথম বেরোলো, এটা যখন আবার দ্বিগুণ হয়ে প্রায় বেরোলো তখন এর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বেলঘড়িয়ার কাজের জন্য আমাকে
শান্তিনিকেতন অব্দি দৌড়াতে হয়েছে। শান্তিনিকেতনের সঙ্গে কি সম্পর্ক, মানে কোনো তথ্য পেয়েছিলেন নিশ্চয়ই, কোনো বই? শান্তিনিকেতন কেন লেগে গেল? বেলঘরিয়া রবীন্দ্রনাথ থাকতেন, মানে থাকতেন মানে টানা থাকতেন না প্রায়, আসা যাওয়া ছিল, আচ্ছা। এবং একসময় প্রায় টানা 20-25 দিন ছিলেন। এবং যখন থাকতেন তখন বেলঘরিয়া রবীন্দ্রনাথের সাথে দেখা করতে জওহরলাল, সুভাষচন্দ্র ওরা যাতায়াত করতেন। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা অনেকেই জানেন না, অবনীন্দ্রনাথ ঠাকুর বেলঘরিয়াতেই মারা গেছে। কাজেই এই রবীন্দ্রনাথ সংক্রান্ত রবীন্দ্রনাথ বেলঘরিয়া থেকে চিঠি লিখেছিলেন বিভিন্ন লোকজন। সেই সব চিঠি ছবি আমার যাওয়া শান্তিনিকেতন রবীন্দ্র ভবন থেকে তুলে এনেছি। রবীন্দ্রনাথের বিভিন্ন নিজের ছবি তুলে এনেছি। বেলঘরিয়া যখন থাকতেন বেশ কিছু ছবি তুলেছিলেন, একাধিকবার এসেছেন, যাতায়াত লেগেছিলেন। সেই কারণেই শান্তিনিকেতন পাওয়া হয়েছিল, রবীন্দ্রনাথের ডকুমেন্টগুলো কালেক্ট করে আনতেন। আচ্ছা, এই বইটা, এই তো এটা 2016 সালে প্রথমে বেরিয়েছে, তো এই বইটা তৈরির পিছনে সেই যে তোমার যে যাত্রা শুরু হলো, কিছু সুভেনির, কিছু ছোটখাটো ফিল্ড ওয়ার্ক, তারপরে যে তুমি এই একটা বই দাঁড় করাতে পারলে দুমলাটে, এই গল্পটা একটু শুনি। সেটা তো একটা অনেক বড় স্ট্রাগল হয়েছে, অনেক কিছু খোঁজা, অনেক তথ্য নথি জানা। 7 পাতা থেকে 7 পাতা থেকে, হ্যাঁ, অনেক বড় ব্যাপার। 7 পাতা বলতে বইটা কোনো একটা উৎসব উপলক্ষে একটা ছোটি বই বেরিয়েছে, ওটাকে বই হিসাবে কেউ রেজিস্টার করে না, কোথাও পাওয়াও যায় না। আমি ওইটা 2019 সালে অনেক খুঁজে পেলে আরিয়াদের লাইব্রেরিতে একটা কপি পেয়েছিলাম। আচ্ছা। অনেক ভদ্রলোকের কাছে ছিল, কাছে ওই বই অ্যাভেলেবেল না এবং কোথাও পাওয়া যায় না। এই যে তুমি বলছো জার্নিটা, ধরো 2016 সালে যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে তোমার প্রায় 150 পাতার একটা, হ্যাঁ, নীল রঙের প্রচ্ছদ। হ্যাঁ, তারপর আরো ডেভেলপ হয়েছে। আমার কাজের পুরো সময়কালটা আমি প্রথম থেকেই বেঁধে রেখেছিলাম যে একেবারে হাল সময়ে আসবো, একেবারে আদি সময় থেকে স্বাধীনতা হলো, দেশভাগ হলো 1950-55, এখানে কলোনিগুলো আস্তে আস্তে ওই জায়গায় রেখাটা শেষ করবো। আমাকে প্রচুর, তুমি বলছো বইটা গড়ে ওঠার পেছনে একটা কথা তো স্বীকার করতেই হবে, আমাদের যারা ব্যাচমেট, মানে আমাদের স্কুলের যারা ব্যাচমেট আমাদের ইয়ারে, তাদের প্রচুর সাহায্য পেয়েছি। তখন অবসর পেলে বা ছুটি পেলেই সকালে সন্ধ্যায় বা ছুটির দিনে দুপুরবেলায় আমরা সাইকেল নিয়ে ঘুরে যেতাম বন্ধুরা। আমি হয়তো কথোপকথন চালাচ্ছি কারোর সাথে, তারা ছবি তুলছে, ডকুমেন্টেশন করছে। আমরা সেই সময় এমন অনেক জিনিসপত্র ডকুমেন্টেশন করে ছবি তুলি। তখন তো ধরো 2015-এ আমাদেরও কম বয়স, আজকের মতো ক্যামেরা অত ঝকঝকেও ছিল না, তার মধ্যেও যতটা পেরেছিলাম তুলে রেখেছিলাম। এই বন্ধু বান্ধবদের অবশ্যই আমার ব্যাচমেটদের প্রচুর সাহায্য পেয়েছি। তারপর তারা না থাকলে বেসিক্যালি তারা বলতে পারো তারা ফোর্স করেছে অনেক ক্ষেত্রে, বাদ বাকি কাজটা করেছে। তারপর প্রচুর মানুষের সাথে কথাবার্তা, তাদের সাথে দেখা সাক্ষাৎ, তাদের বাড়িতে বারবার যাওয়া, এক একদিন এক একটা তথ্য আনা, কিছু মিথ সেগুলো অন্য জায়গা থেকে যাচিয়ে নেওয়া, এরকম করে 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 ধাপে 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 লিখতে লিখতে আস্তে আস্তে এগুলো যত তথ্য পাচ্ছি তত বুঝতে পারছি যে কোন বিষয়টা নিয়ে কাজ করা যেতে পারে বা না যেতে পারে। প্রথমে যখন বুঝলাম যে এটা নিছক 10-12 পাতায় ঘুরিয়ে যাওয়ার বিষয় না, অন্তত 50 পাতা অবধি যেতে পারবো, কনফিডেন্সটা এলো, তখন আমি লেখাটা শুরু করলাম। কতদিন তোমার ধরে বইটা লিখে চলতে হবে, কতদিনের এটা পরিশ্রম? মানে যদি সিরিয়াস কাজ চলে সেটা মোটামুটি ধরো, মানে প্রথম ভার্সন 16 সালে যখন বেরোলো 9-10 মাস। 9-10 মাস টানা শুধু বেলঘরিয়ার দিকে নিয়ে সন্ধান চালিয়ে গেছে। হ্যাঁ, তারপর তো পরে যখন এইটা বেরোলো, এটারও মানে এটা প্রায় ডবল না, অনেক ডকুমেন্ট ঢুকেছে যেগুলো ছিল না এখানে। পরিশিষ্ট অংশে বেলঘরিয়ার কোন মানুষের লেখা প্রথম উপন্যাস, সুভাষচন্দ্রের চিঠি,
ঢুকেছি। এখন বিষয় হচ্ছে আবার এই কেসটা অন্যরকম। এটা হচ্ছে 2019 সালে যে প্রজেক্টে কাজ করেছি, করার পরে যা হয় ফেলে রেখেছিলাম 2 বছর। তারপর আবার 21 সালের গোড়ায় কাজ ছাড়া দিয়ে মোটামুটি বলতে পারো জানা যায়, কারণ এই মাসে 3 বছর যে কাজ করেছি তাতেও তো মানুষের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, কিছু পাচ্ছি জানছি। এবং আমার এখন এসে মনে হয় যে এই যে সময় একটা কাট অফ যদি ধরি 1950-55, আঞ্চলিক ইতিহাস কখনোই তো পুরো শেষ হয় না, এরপরেও কিছু না কিছু থেকেই যায়, বাদ থেকেই যায়। কিন্তু আমার মনে হয় আমি যখন কাজগুলো করেছিলাম তখন এমন অনেক মানুষ বেঁচে ছিলেন। 2015 সালে পেয়েছিলাম তাদের 80, 85, 85 বছর বয়স, 90 বছর বয়স এমন মানুষের সাথেও দেখা হয়েছে। তাদের 90% কি চলে গেছে এই 2021-এ দাঁড়িয়ে, আর কেউ নেই। আমি যদি এই কাজটা 90s-এ করতাম আরো বেশি সুবিধা পেতাম, আরো বেশি মানুষ ছিলেন যারা ইন্ডিপেন্ডেন্সের সময়টা দেখেছে। তাও কিছু কিছু পুরস্কার পেয়েছি। আমি এই জিনিসটা সেন্স করতে পেরেছিলাম যে আমি যদি কাজটা ফেলে রাখি এটাও আরেকটা কাজটা করার কারণ। যে আমি 2015-এ যখন করছি তখন 80, 82, 85 বছর যারা ধরো 1920, যারা ধরো 1920, 25, 30, 35 ওই সময়টায় জন্মেছে। আমি সেই রিসোর্সেস গুলো হারিয়ে ফেলবে তেমন করেছি, কিন্তু আমি যদি কাজটা না করি, এই কাজটা যদি কেউ 2030-এ গিয়ে করে কাউকেই পাবে না। তারা যে লোকজনদের পাবে তারা হয়তো 1960, 70, 80 এই সময়কার ইতিহাস। কাজেই ভবিষ্যতে কেউ একজন করবে, সেটা যদি ফেলে রাখতাম তাহলে মনে হয় এই জিনিসটা আর হতো না, হারিয়ে যেত অনেক কিছু। কারণ আমি বিভিন্ন জায়গায় কথা বলে দেখেছি ওই মানুষগুলো তাও যতটুকু জানে তার পরবর্তী প্রজন্ম আরো কিছুই জানে না। ফলে এইটা একটা বিষয়। আর এই কারণে আমি নিজে আর মানে আমি যে সময় অবধি কাজ করেছি মনে হয় এর বেশি আর কিছু খুব একটা পাওয়ার বাকি রয়েছে। যদি আমি ধরি কতটা টাইম স্প্যান 1950 তারপরে যে কাজটা করার সেটা চাইলে কোনো মানুষ গিয়ে 2030-এ করতে পারে। শুরুটা টাইম স্প্যানে শুরুটা কখন থেকে? সেই মঙ্গল কাব্য থেকে। সেটা তো বলা মুশকিল। সেইভাবে ভূগোল বলতে গেলে বলতে হয় যখন গাঙ্গেয় বদ্বীপ তৈরি হচ্ছে, হ্যাঁ বেসিক্যালি তাই। যারা 2030-এ কাজ করতে যাবে, আপনাদের হ্যাঁ, তাদের কাছে অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড সেট রয়েছে না যে আমি এখান থেকে আমি দেখা শুরু করব। এবং আমাকে বহু মানুষ বলেছেন যে এইখানে ছেড়ে না দিয়ে আমি পরে যাই, মানে যে পরে যদি আমি চাই পরে একটু এগিয়ে আসি। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে আমার তো শুধু বেলঘড়ি ইতিহাস না, আমার অন্যান্য লেখালেখি আছে, আমি অন্যান্য অনেক কাজই করি। শুধুমাত্র বেলঘড়িয়া নিয়ে 1 নম্বরে আমি স্টিক করে থাকতে চাই। আর দ্বিতীয়ত দেশভাগ পরবর্তী যে ইতিহাসটা সেটা যেমন অনেক বিস্তৃত এবং আমার দৃষ্টিভঙ্গিতে বা আমার ন্যাকের জায়গা থেকে সেটা খুব একটা মেলেও না। কিন্তু এরপরে যদি কেউ কাজ করতে চায় ভবিষ্যতে, আমি যতদিন বেঁচে আছি সেটা 50, 60, 70 হোক, আমার কাছে মোটামুটি ডকুমেন্ট আমি আর্কাইভ করে রেখেছি। আমি যখন কাজ করেছি শুধু তো আমি এইভাবে কথোপকথন করিনি বা চালাইনি যে এই সময় অবধি বলবো, আমি ডকুমেন্ট আর্কাইভ করে রেখেছি। ফলে ওই সময়ের যদি কেউ কাজ করতে চায় তাকে আমি নিজে অনেকটা হেল্প করে দিতে পারবো। এবং যেহেতু কথা বলতে বলতে আমি নিজে অনেক জেনেছি, কিন্তু হয়তো চট করে কিন্তু আমার নিজের আর ওই দিকটায় যাওয়ার ইচ্ছে নেই। কারণ আমার মনে হয় যে জিনিসটা দিনকে দিন ইম্পসিবল হয়ে যাচ্ছে বা পাওয়া যেত না, সেই জিনিসটা আমি বুঝিয়ে ফেলেছি। পরেরটা এখনো সুযোগ আছে, এটা পরের কোনো জেনারেশন এগিয়ে এলে ভালো। আচ্ছা, এইখানে আরেকটা কথা তুমি যে বলেছিলে যে বেলঘড়িয়ার শুরুটা কবে থেকে? বেলঘড়িয়া জায়গাটার নাম যে বেলঘড়িয়া সেটা ছিল না প্রায় 2-2.5 বছর আগে। কাজেই যদি বলো শুধুমাত্র বেলঘড়িয়ার শুরু কবে থেকে সেইটা একটা প্রশ্ন হয়ে যায়। আর যদি বলে এই জায়গায় জনবসতি বা মানুষের রাজনীতি ইস্যু ছিল, স্কুলের একটা পত্রিকা বার হতো অন্বেষা বলে,
একটা বাৎসরিক পত্রিকা বেরোতো। সেই আমরা যখন 8 বা 9 এ পড়ি, মানে ধরো 2006-7 সালে অন্বেষার একটা স্পেশাল ইস্যু বেরোতো, তাতে শেষের দিকে রিসার্চ করে বেলঘরিয়ার ইতিহাসের ধাপে 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 বিবর্তন ছিল। সেই রিসার্চ গুলো করেছিলেন বাসববাবু, শান্তনুবাবু, সজলবাবু। সেটার থেকে যে আমি তথ্য পেয়েছি তা না, কিন্তু স্কুলের রেজিস্টার্ড স্কুল একটা কাজ করেছিল, করার চেষ্টা করেছিল, এবং তাতে স্কুলের বিভিন্ন স্যারদের গ্রুপ ফটো, তারপর ভবেশ পান্ডে বলে স্কুলের একজন আইকনিক স্যার ছিলেন, আচ্ছা 60s এ 68 বা 69 সালে বোধহয় মারা যান, ভবেশ বাবুর ছবি ইত্যাদি। এবং বলা হয় মানে আমার বাবারা যখন হাই স্কুলে পড়তেন তখন গোড়ার দিকে ভবেশ বাবুকে পেয়েছিলেন। তা যেটা বলা হয় যে ভবেশ বাবু স্কুলটাকে মানে ছড়িয়ে ছিটিয়ে ধরে একটা স্কুলকে একটা পথ দেখানো, নিয়ম দেখানো, সেটা ভবেশ বাবু করেছিলেন, ভবেশ চন্দ্র পান্ডে। আর হ্যাঁ, এবার স্কুলের ইতিহাস, স্কুল কিভাবে শুরু, বেলঘরিয়া হাই স্কুল কিভাবে শুরু, সেই প্রসঙ্গটায় যেতে গেলে তার আগে বেলঘরিয়ার মানে পড়াশোনা বা স্কুলের কালচার সেটাও একটু বলতে হয়। বেলঘরিয়া আদ্যপান্ত দীর্ঘকাল ধরে একটা গোড়া জায়গা মানে ছিল, মানে ব্রাহ্মণবাদ ইত্যাদি। উইলিয়াম কেরি গঙ্গা পেরিয়ে এপারে এসে এখানে একটা মেয়েদের প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। উইলিয়াম কি উইলিয়াম ওটার পজিশন ছিল তোমার আনন্দমের আশেপাশে। তারপর সেই স্কুল স্থাপন করেছে, যে স্কুল 2-3 বছর উঠেও যায়, কারণ গ্রামবাসীরা মেয়েদের স্কুল প্লাস অন্য ধর্মের লোকরা করছে। তারপর বেলঘরিয়া টোল তো ছিল, সংস্কৃত টোল ইত্যাদি। তারপরও বিভিন্ন সময় বিভিন্ন স্কুল এসেছে গেছে, মেয়েদের স্কুল 2-3 বছর হয়েছে, ডেকে নিয়ে চলে গেছে। মহাকালী অনেক পরে, 1910 সালে হলো। তারপর 1872 সালে যেটা হলো, গ্রামেরই কিছু মানুষ বেলঘরিয়ার জমিদার গাঙ্গুলিদের ঠাকুর দালানে স্কুল প্রতিষ্ঠা করে। ঠাকুর দালান ধ্বংসাবশেষ এখনো আছে এবং সেই ছবি বইও আছে। সেটা হচ্ছে লোকেশনটাও বলে দিচ্ছি। তোমরা ফিডার উপরে যেতে গেলে সিপিএম এর পার্টি অফিস, আর ঠিক পেছনেই যে একটা বিয়ে বাড়ি আছে, রাখাল ভবন। সিপিএম এর পার্টি অফিসের পাশেই যে বিয়ে বাড়ি আছে, এই রাস্তা ধরে যেতে গেলে সিপিএম এর পার্টি পোস্ট অফিসের সামনে তার পাশেই একটা বিয়ে বাড়ি আছে, বোধহয় রাখাল ভবন না। সেই রাখাল ভবনটা জমিদার বাড়ি। সেখানেই ঢুকলে ওদের চত্বরের ডান পাশে এখনো কয়েক ধাপ সিঁড়ি আর খোলা চাকা। ওইখানে প্রথম হাই স্কুল তো ছিল না, প্রাইমারি স্কুল, গ্রামে কয়েকজন ছেলেকে নিয়ে শুরু করেছিল 1872 সালে। তারপর তো আস্তে 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 এখানে জমিদার করবে, আস্তে আস্তে ডেভেলপ করবে, এইভাবেই আর কি। ওইখান থেকে এইখানে কবে এমন কিছু শিফট কিন্তু না, ওখান থেকে এইখানে কতটুকু তুই যদি একটা জিওলজিক্যাল লোকেশন দেখিস তাহলে কিন্তু এমন কিছু নয়। জমিদারের জায়গা, জমিদার ঠাকুর দালান থেকে ছেড়ে সামনে একটা জায়গা দিয়ে দিলেন। বইটা পড়ছিলাম এখন দেখলাম কারেন্ট টপিক যেটা চলছে যে রাশিয়া ইউক্রেনের, আমি দেখলাম যে এখানে একটা বিশ্বযুদ্ধের একটা বই আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাকি এখানকার কিছু আছে, কোনো কিছু একটা রেজেম্বলেন্স আছে। সেটা অনেকে বললে চমকে যাবে, বেলঘরিয়া বোমা পড়েছিল জাপানিদের। হ্যাঁ আমি সেটাও ইনফ্যাক্ট বইটা থেকে আমি পড়ছি। বেলঘরিয়া জাপানিদের বোমা পড়েছিল। এটার কোথাও আমি লিখিত বেলঘরিয়াতেই যে বোমা পড়েছিল ডকুমেন্টেড তথ্য পাইনি, কিন্তু যে সময় যারা জীবিত ছিলেন, যাদের 12-13-14-15 বছর বয়স, তাদের প্রচুর মানুষের সাথে কথা বলেছি, তারা সাক্ষ্য দিয়েছেন হ্যাঁ করেছিলেন। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে, এই বইটা তো বের হয় ডিসেম্বরের একেবারে শেষে। এই বইটা বেরিয়ে যাওয়ার পর এক ভদ্রলোক আমাকে ফেসবুকে আমাকে জানালেন
কনফার্ম করলেন, মানে আমি আগেই জানতাম আর বিভিন্ন লোকের ভদ্রলোক বললেন যে জানো যখন বোমা পড়েছিল আমাদের বাড়ির জানলায় স্প্রিংটা ছিটকে এসে লেগেছিল, সেই টুকরো রেখে দিয়েছি দিয়েও তো বাবা। বলে সেই টুকরোর ছবি আমাকে পাঠায়। Nice, এটা সুন্দর, মানে তাছাড়াও মানে শুধু এইটুকুই না বিশ্বযুদ্ধ, এখানে তো বেলগড়িয়ায় আমেরিকান আর্মিদের ক্যাম্প ছিল। আচ্ছা। আমেরিকান আর্মিরা পুরো দাপিয়ে বেড়াচ্ছিল বেলগড়িয়া 1944-45-46 সালে। 44 মানে এমন কিছু আছে না, আমি তো আগে বলছিলাম। মানে ওদের আমাদের প্রতি নজরটা কি এত মনীষীদের যাতায়াত আনাগোনা এই কারণেই কি, নাকি মানে হঠাৎ সেগুলোর জায়গা এই যে লাইন বেরোলেই 4 নম্বর প্ল্যাটফর্মের পেছনে রাইফেল রেঞ্জ রোড, সেটার কারণ বিশ্বযুদ্ধের না, তার কারণ বেলগড়িয়া একটা টার্গেট প্র্যাকটিসের জায়গা ছিল, চাঁদমারি যাকে বলা হয়, যাতে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে সম্পর্কিত না। ওখানে হ্যাঁ মানে ইংরেজরা এখানে সৈন্যদের টার্গেট শেখাতো। চাঁদমারি বলে একটা বিশাল জায়গা, সেই চাঁদমারিটা হচ্ছে এখন জ্যোতির্দাস। ওই চাঁদমারির জায়গাটাকে কলোনি ক্যাপচার করে জ্যোতির্দাস তৈরি হয়। আর তাছাড়া ওই বিভাগ পুরো জ্যোতির্দাস জাপানিজদের বোমা ফেলার মেইন কারণ হচ্ছে যে যেহেতু আমেরিকানদের এখানে সেটা একটা ছিল, প্লাস বিভাগ ওখানে বিভাগ ক্যাম্প ছিল, ওখানে অ্যান্টি এয়ারক্রাফট একটা সেল বসানো ছিল, যেটা হচ্ছে যে যদি প্লেন দেখা যায় তাহলে গুলি করে নেওয়া হবে, সেইটাকে অকেজো করার জন্য একটা টার্গেট। আর এখানে ইংরেজদের বা আমেরিকানদের রেডিওরও কিছু একটা ব্যাপার ছিল, ট্রান্সমিশন করছে, সেটাকে বিকল করার জন্য। তাহলে এখানে বোমা ফেলা হয়েছিল, আমেরিকান সৈন্যরা রীতিমতো যাতায়াত করতো। আমি এমন অনেক লোকের সাথে কথা বলেছি যারা বলছে যে আমেরিকানরা তো যাতায়াত করার সময় বাচ্চাদের দেখতে টফি দিত, লজেন্স কেটে দিত, খেলনা দিত, এবং অনেক নিগ্রো আমেরিকানরাও ছিল, তারা বলতো ওরকম দর্শকের চেহারা দেখে আমরা ভয় পেয়ে পালিয়ে যেতাম। তারপর আমেরিকানরা এখন চলে গেল বিশ্বযুদ্ধের বেলগড়িয়ার বিভিন্ন পুকুরে তাদের অসংগঠিত জিনিসপত্র ডাম্প করে ফেলে দিয়ে চলে গেল, এরকম গল্প শুনেছি। যখন তুমি বললে যখন দেখতে কথাটা আবার সেই তোমার বইতে একটা নদী উল্লেখ আছে, রাইট? আর নদী উল্লেখ আছে, সোনাই নদী। এটা একটা অনুমান, নিজেই লিখেছি এটা একটা অনুমান। আচ্ছা, এই অনুমানটা কি তুমি কোথা থেকে আসলে তোমার অনুমানটা কোথায় আসছে যে বেলগড়িয়া নদী ছিল? আমি আমার বাবাদের কাছে শুনেছি যে খাল বিয়ে মানে বেশিরভাগ পুরো জায়গাটাই একটা জলার জায়গা ছিল, মানে জঙ্গল, এত জনবসতি তো দূরের কথা, মানে এক দুটো বাড়ি দেখা যেত, পুরোটাই জল, মানে এরকম নদীর কনসেপ্ট আগে নদী আসছি, বেলগড়িয়া যে জলাভূমি ছিল সেটার অন্যতম একটা কারণ হচ্ছে বেলগড়িয়ায় 500-400 বছর আগে থেকে কিছু কিছু পরিবার এসেছিল, কিন্তু গঙ্গা ছিল। এটাই আলোচনা হচ্ছে, এইটাই আলোচনা হচ্ছে। So you can listen this. এটাই আলোচনা হচ্ছে। ঠিক আছে। না, বেলগড়িয়ায় গঙ্গা অন্তত 500 বছর আগে অব্দিও ছিল না, এবং গঙ্গা ছিল না, কখনোই ছিল না। আরিয়াদহ ছিল, বেলগড়িয়ায় গঙ্গা ছিল না, চৈতন্যদেবের আমলেও ছিল না। 600-700 বছর আগে, এখন তুমি যদি 2000 বছর আগে গঙ্গা গতিপথ দিয়ে বিপ্লব দিয়ে যেত কিনা সেটা জানি না। কিন্তু যতদূর রেকর্ড পাওয়া যায় আমার 1400-1500 খ্রিস্টাব্দে অব্দি বেলগড়িয়া নামই ছিল না, কিন্তু থাকলেও গঙ্গা ছিল না। বেলগড়িয়ার যোগাযোগের অন্যতম জায়গা যেটা ছিল সেটা হচ্ছে দেতে খাল। দেতে খাল কি এখনো আছে? দেতে খাল তোমরা শুনলেই আইডেন্টিফাই করতে পারবে। চালাও পাঞ্চি বেলগড়িয়া বলে একটা প্রবাদ আছে, সবাই শুনেছ, বাংলার বিখ্যাত প্রবাদ চালাও পাঞ্চি বেলগড়িয়া। গঙ্গার সঙ্গে দেতে খাল কানেক্ট। দেতে খাল হচ্ছে তোমার এল লাইনে তুমি জাস্ট নীলগঞ্জ রোড দিয়ে বা বিভিন্ন রোড দিয়ে ডানলাপের দিকে যাচ্ছ, এল লাইন, সেখানেই দেখবে একটা পাশ দিয়ে একটা খাল চলে গেছে। ওই কিডস হ্যাঁ, একদম গন্ধ বেরোয়। বেলগড়িয়ার এক সময় প্রধান যাতায়াতের
ইয়ে ছিল ওটা গঙ্গার সাথে কানেক্টেড দাঁড়িয়ে থেকে, আর ওদিকে গিয়ে পড়ছে তোমার চালাউপাঞ্চি বেলঘরিয়া, সেটা হচ্ছে কলকাতা, এই বেলঘরিয়া, দমদম, বরানগর, আগরপাড়া এইসব জায়গায় প্রচুর বাগান বাড়ি ছিল। কলকাতার আউটস্কার্টে প্রচুর বাগান বাড়ি ছিল, লোকজন আসতো এখানে ফুর্তি করতো ইত্যাদি। তারা কি কথা শুনতো, তারা গঙ্গা অব্দি এসে তারপর বেঁধে খালি গিয়ে এখানে আসতো। বেলঘরিয়ার যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই বেঁধে খালি, এবং আজ থেকে 80 বছর আগেও রীতিমতো ব্যবহার হতো। সবজি ফবজি বেঁধে খালি দিয়ে আসতো, গঙ্গার জোয়ার ভাটা পেতো, স্নান করতো। বেঁধে খালির প্রথম সর্বনাশটা হয় 1930-32 সালে, যখন তোমার সিসিআর ব্রিজটা তৈরি হলো। আমি যখন ট্রেনে করে বেলঘরিয়া থেকে উঠে যাচ্ছি, আমাদের সিসিআর ব্রিজটা পেরোনোর ঠিক কয়েক গজ পরেই দেখতে পাবে বেঁধে খালটা আছে। ওটা প্রথম মানে খালটা নষ্ট হলো আর কি। সে যাই হোক, এখন শুনেছি আরিয়ানের দিকে অনেক উঁচু রয়েছে। বেলঘরিয়া রীতিমতো এই L9 বা এই জায়গাটা 3-3.5 বছর তো হবে। মানুষজন থাকতো, কিন্তু বেলঘরিয়া নামটা ছিল না, সেটা একটা নির্দিষ্ট সময়ের পরে। আমার আন্দাজ 1750-এর আশেপাশের একটা সময় বেলঘরিয়া না বেলঘর নামটা জন্ম। খালটা হচ্ছে বেলঘরিয়া যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল। রিটার্নটাও তৈরি হয়, রিটার্ন তৈরি হয়েছে তোমার 1775-এর দিকে। তার আগেও খালটা ছিল, এবং সবচেয়ে পুরোনো রাস্তা নীলগঞ্জ রোড এটা ছিল। বলা হয় যে নীলগঞ্জ রোড ধরে মুর্শিদাবাদ থেকে আমাদের সিরাজদৌল্লা এসেছিলেন কলকাতা আক্রমণ করতে। হ্যাঁ, মানে নীলগঞ্জ রোডটা বিটি রোডের থেকে অনেক পুরোনো, মানে ওটাই মেন মাধ্যম, তখন ওটাই ছিল। নীলগঞ্জ রোড তো নাম হয়েছে ব্যারাকপুরের নীলগঞ্জ বলে একটা জায়গা, সেখানে নীল চাষ আপাতত তার মানুষ ছিল। কি রাস্তাটা? হ্যাঁ, বেলঘরিয়া প্রধান রাস্তা ওইটা ছিল, আর ছিল ওল্ড-নিমতা রোড, আমার বাড়ির সামনে যেটা। ওল্ড-নিমতা রোড তোমার ওই নিমতার থেকে আড়িয়া ধরে বাড়ির সামনে ওল্ড-নিমতা রোড, 2 নম্বর গেট। ওল্ড-নিমতা রোড আর এইটা হচ্ছে সবচেয়ে পুরনো রাস্তা। তারপরে 1882 বা 86 ওরকম একটা সময় আমাদের ক্রীড়া সবচেয়ে পুরনো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। আচ্ছা, এই যে নদী, হ্যাঁ নদীটা তো দেখতে গেলে এত কিছু আলোচনার বিষয় এসে যাবে, আমি কিন্তু ভাবতে পারি না। প্রত্যেকটা ওইটা 1756 সালে সিরাজ এসেছিল, কলকাতা জয় করেছিল। 57 সালে পলাশী সিরাজ বরানগর না বাগবাজার, সম্ভবত বাগবাজারের কাছে ক্যাম্প করেছিল। তারপরে এখানে সৈন্যরা থাকতো, তারপরে এখান থেকে যাওয়া। হ্যাঁ, সোনাইমারি। বেতেখালটার প্রসঙ্গে এই কারণেই ঢুকলাম, কারণ বেতেখালটা প্রামাণ্য একটা খাল বেলঘরিয়ার যাতায়াত। আর সোনাই নদী প্রপার বেলঘরিয়া বলবে কিনা জানি না, কিন্তু বেলঘরিয়ার পূর্ব দিক দিয়ে যাওয়া ছিল। নিমতায় এখনো নদীকুল বলে একটা জায়গা আছে। নদীকুল, হ্যাঁ রাস্তা আছে, নদীকুল রোড রাস্তা আছে। নদীকুল নামটা কি করে এলো, যদি নদী না দ্বিতীয়ত শুনেছি যখন এক্সরেটা তৈরি হচ্ছে, তার আগে ওই জায়গাটা যখন ঘোরাঘুরি করা হচ্ছিল, তখন বেশ কিছু জাহাজের ভাঙা পাল, মাস্তুল ইত্যাদি পাওয়া গিয়েছিল, যেটা একটা নদী পথে চলতে পারে। প্লাস গুগল ম্যাপে, গুগল আর্থে যদি তুমি দেখো, কেউ কেউ বলে 70-এর ওই নাটাগড়ের দিক দিয়ে সোনাই নদীটা বয়ে গেছে, বেঁকে গেছে, বেঁকে গঙ্গার দিকে চলে গেছে, এখন নামটা হারিয়েছে। কিন্তু তুমি যদি তার একটা কন্টিনিউশন দেখো, আস্তে আস্তে দেখবে আমাদের এই বন্দরনগরের উপর দিয়ে এসে নিমতার দিক দিয়ে দমদম বাগজোড়া অব্দি হালকা এখনো
আভাস পাওয়া যায় কিছু কিছু। এবং তাতে আমাদের তীব্র অনুমান যে নন্দননগরের ঝিলগুলো হচ্ছে সোনাই নদীর ফেলে যাওয়া অংশ। আচ্ছা কেউ কেউ অন্য একটা তত্ত্ব বলেন, যেটা আমি বিশ্বাস করি না। অনেকে বলেন নন্দননগরের ঝিল তৈরি হয়েছিল তোমার যখন রেলপথ বানানো হচ্ছে, রেলপথ উঁচু করার জন্য মাটি কেটে, কিন্তু তাতে অত ঝিল তৈরি হতে পারে না। এটা আমি বিশ্বাস করি না। ফলে আমার যতদূর ধারণা ওটা সোনাই নদীরই ফেলে যাওয়া অংশ। তাছাড়া বিভিন্ন মানুষজন তো বলেছে, গুগল ম্যাপে দেখেছিলাম, দুদিকে বইপত্র ঘেটে দেখেছিলাম, তবে সোনাই নদী যদি থেকেও থাকে সেটা তোমার 400-500 বছর আগে প্রায় বড় বড় দোষ। কাজেই রিসেন্ট সময় বেলগড়িয়ার ইতিহাসে সোনাই নদীর কোনো অবদান নেই। সোনাই আর নোয়াই দুটো নদীর নাম একসঙ্গে হতো, লাবণ্য নদী। সেই নদীটা নোয়াই নদী এখনো আছে, নোয়াই খাল নামে আছে। তুমি যদি স্পষ্ট আইডেন্টিফাই করার জায়গাগুলো, তুমি ট্রেনে করে দমদম থেকে বারাসাত যাচ্ছ, তুমি ট্রেনে করে দমদম থেকে বারাসাত যাচ্ছ, মধ্যমগ্রাম ঢোকার ঠিক আগেই একটা খাল আছে। আচ্ছা হ্যাঁ 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 ওটা হচ্ছে তোমার নোয়াই খাল, যেটা আগে ছিল লাবণ্যবতী নদী, আচ্ছা আর সোনাই ছিল সুবর্ণবতী। ও এই হচ্ছে নদীর বিষয়। মানে বেলঘরিয়া এই মোটামুটি ধরো জনবসতিটা হ্যাঁ এই জনবসতি নিয়েই মানে জানবার ইচ্ছা হ্যাঁ, মানে মানে আগে তো গ্রাম ছিল তারপর হ্যাঁ কি করে গ্রাম ছিল, তারপর এখন এত কলোনি আমরা দেখতে পাই যে গ্রাম থেকে কলোনি হয়েছে, কারা ছিল কারা এলো নিয়ে তারপরে এই যে আমাদের বেলঘরিয়া তৈরি হয়েছে এইটা বাইরে থেকে এসে এখানে কি হ্যাঁ হ্যাঁ এইটা জীবিকাকে কেন্দ্র করে স্থানীয় মানুষ তো প্রচুর ছিল। ধরো এই যে বাগদি, ডোম, জেলে, এগুলোর কিছু কিছু নামও ছিল। বাগদিপাড়া, বাগদিপাড়া এখনো আছে বাসুদেবপুরে। যেরকম জীবিকাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানীয় মানুষ ছিল, বরাবরই থাকে। আস্তে আস্তে পঞ্চাননতলা হলো, সেটাও জমিদারদের একটা জায়গা ছিল, সেটা 500 বছর আগে। আমার কাছে ডকুমেন্টেড যদি বলো, ডকুমেন্টেড সবচেয়ে পুরানো একটা ফ্যামিলি বেলগড়িয়ায় এসে বসবাস স্থাপন করলো, এটা আমি সাল করে বলে দিতে পারি। একই বলতো না, আচ্ছা ঠিক এইটা হ্যাঁ ওইটার বিষয়ে তো ভালো হ্যাঁ হ্যালো, বেলগড়িয়ার জনবসতি ছিল, আরো আছে, আর আগে থেকেই ছিল। নইলে হঠাৎ করে কেউ একজন বাইরে থেকে বেলগড়িয়ায় আসবেই কেন? আমি ডকুমেন্টেড তথ্য পেয়েছি তার পরিবার থেকে, সাল সহ। সেটা হচ্ছে 1575 সাল। 1575 সেই সময় মিত্র পরিবার বেলগড়িয়ায় আসে। তার আগেও অনেক পরিবারই ছিল, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তারা কবে এসেছে আমি পার্টিকুলারলি বলতে পারবো না। আমার কাছে এমন বংশরতিকা আছে 10 পুরুষ 12 পুরুষ, তারা হয়তো আরো আগের থেকে ছিল। সাল যদি বলো 1575-এ বাইরের থেকে এসে বেলগড়িয়ায় বসবাস স্থাপন করলো মিত্ররা। কোথায় বসবাস স্থাপন করলে? আনন্দমের আশেপাশে, ওই জায়গাটায় প্রচুর মিত্র। তখন কিন্তু বেলঘরিয়া নাম ছিল না, আবার বলছি, তখন পুরো জায়গাটা নিমতা বলেই পরিচিত ছিল। নিমতা তার আগে নিমতায় নিত্যানন্দ বা চৈতন্যের যে সহচর নিত্যানন্দ, তারা ধর্ম প্রচার করতে আসছেন। তাহলে কিছু কিছু মানুষ ছিলই, না থাকলে এখানে কেন আসবে? আরিয়াদহ ততদিনে অত্যন্ত একটা বর্ধিষ্ণু জনপদ, বিখ্যাত জনপদ। আমাদের বেলগড়িয়ার আশেপাশের যে জায়গাগুলো, সেগুলো মোটামুটি 1486 থেকে 1533 স্পেসিফিক টাইম বলে দিলাম, কারণ এটা চৈতন্যের জীবনকাল। 1486-তে জন্ম, 1533-এ অন্তর্ধান বা মৃত্যু। এই সময়ের মধ্যে চৈতন্যর আদেশে নীলাচল থেকে নিত্যানন্দ এখানে চলে এলেন, তারপর ধর্ম প্রচার করলেন। সেই সময় এই জায়গাগুলো রীতিমতো যে বর্তমান ছিল এবং মানুষজন ছিল, সেই কারণেই চৈতন্য আদেশে নিত্যানন্দ এখানে ধর্ম প্রচার করেছিলেন। আশেপাশের জায়গাগুলো তখন ছিল নিজের নামেই ছিল, হারিয়াদহ ছিল, খর্দা ছিল, আদরপাড়া ছিল, বরানগর ছিল, নিমতা ছিল,
ইত্যাদি ছিল। কারণ নিমতা পড়ানো বিরাটি ওই দিকগুলো বেলঘরিয়ার থেকেও অনেক পুরনো পুরানো জনবসতি আলাদা সেন্সে আর কি নিমতার আলাদা একটা সভ্যতাটার কথা নিমতা আলাদা একটা ইতিহাস পেয়ে যায়, তার কারণ সাবরুদ্ধ রায়চৌধুরীদের বংশের কারণে। সেটা বাংলার ইতিহাসে একটা উল্লেখযোগ্য জায়গা পেয়ে যায়। সাবরুদ্ধ রায়চৌধুরী প্রচুর রায়চৌধুরীরা এখন আছে। সাবরুদ্ধ রায়চৌধুরী বেসিক্যালি হচ্ছে বিশ্বাসঘাতকের বংশ। ইতিহাসের দিকে যদি দেখতে হয়, সেটা হচ্ছে যখন রাজা প্রতাপাদিত্য 12,000 এক আর ওদিক থেকে আকবরের সেনাপতি মানসিংহ যখন আসছিলেন, তখন সাবরুদ্ধ রায়চৌধুরীদের যিনি আদি পুরুষ এই ভদ্রলোক লক্ষ্মীকান্ত রায়চৌধুরী, তিনি মানসিংহর সঙ্গে হাত মেলান গুপ্তচর বৃত্তি বাড়িয়ে, তাতে প্রতাপাদিত্য বেড়ে গেল। তার ফলে এই মানসিংহর থেকে রায়চৌধুরী উপাধি পান এবং প্রচুর জমিদারি পান, প্রচুর জায়গা। এক সময় বলা হতো হালি শহর থেকে কাপ্তি দক্ষিণ 24 পরগনার অনেকটা অংশ পুরোটা ছিল সাবর্ণদের জমিদারি। যাই হোক, সেই সাবর্ণরা আদি বাড়ি হচ্ছে তোমার বরিশালে। বরিশালে কিভাবে আইডেন্টিফাই করতে পারবে, এখনো বরিশালে সাবর্ণদের বাড়ি আছে। আর বরিশায় এখনো সাবর্ণদের আটচালা আছে, আটচালার ধ্বংসাবশেষ, যেখানে দুর্গাপূজা হতো। এবং ওই বরিশার ওই আটচালাতেই 1698 সালে একটা ঐতিহাসিক চুক্তি হয়। এটা হচ্ছে, তোমরা সবাই জানো, ইতিহাসে পড়েছো, সুতানুটি গোবিন্দপুর কলকাতা, এই তিনটে গ্রামকে ইংরেজদের ইজারা দেওয়া হয়। সেই সাবর্ণরা বলি, এখন যে লক্ষ্মীকান্ত রায়চৌধুরী সাবর্ণ রায়চৌধুরী জমিদারির প্রতিষ্ঠাতা, তার ছেলে গৌরহরি, তিনি বরিশাল থেকে চলে আসেন নিমতা বিরাটিতে। সেখানে নিমতা বিরাটিতে সাবর্ণদের একটা শাখা এবং একটা ইতিহাস। তারপর গৌরহরির সম্ভবত গৌরহরির নাতি বেলঘরিয়া চলে আসেন আবার নিমতা থেকে। সেখান থেকে বেলঘরিয়া রায়চৌধুরীদের জমিদারি তৈরি। রায়চৌধুরী প্রচুর উত্তরপাড়া একটা যা হয় 500 বছর ধরে একটা বংশ বিভিন্ন জায়গায় চলে, এবং বাংলার প্রাচীন জমিদার বংশোদ্ভূত উল্লেখযোগ্য রায়চৌধুরী। হ্যাঁ, বেলঘরিয়াতে এইভাবে রায়চৌধুরী আসা। তা রায়চৌধুরীরা এলো, এটা একটা জনবসতি। তাছাড়া আরো অনেকেই ছিল, ধাপে ধাপে এসছে। আশেপাশের জায়গাগুলো এত শক্তিশালী হওয়ায় একদিকে আগরপাড়া অত্যন্ত রিচ, বেলঘরিয়ার থেকেও রিচ ঐতিহাসিক দিক দিয়ে, বড়নগর বটে, আরিয়ানগর বটে। ফলে সেই সবের আশেপাশে একদিকে বৈষ্ণব স্রোত, একদিকে তোমার শাক্ত স্রোত ইত্যাদি। এবং বেলঘরিয়ার জনবসতি একটা বিস্ফোরণ যদি বলো, সেটা একটা, তার আগে জমিদাররা ছিল বড় বড়। জনবিস্ফোরণের একটা অন্যতম কারণ হলো 1862 সাল। কেন 1862 সালে আমাদের এই শিয়ালদা রেল লাইন রেলপথ তৈরি, তাতে স্টেশন ছিল প্রথম কলকাতা। শিয়ালদাকে তখন কলকাতা স্টেশন বলা হতো, কলকাতা, বিধাননগর ছিল না, দমদম, তারপর বেলঘরিয়া। মানে বিধাননগর স্টেশনের আগে বেলঘরিয়া স্টেশন, বিধাননগর বিধাননগর ছিল না, আমি সেটাই, সেটাই, হ্যাঁ, বিধাননগর স্টেশনের আগে বেলঘরিয়া বেলঘরিয়া স্টেশন তৈরি হয়েছে। আচ্ছা, আমি এই বইটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি ছাপিয়েছি, সেটা হচ্ছে 1874 সালের টাইম টেবিল। আচ্ছা, মানে ট্রেন কোন ট্রেন চলতো, কোন স্টেশন ছিল, কত ভাড়া ছিল, তার এটা একটা কোথা থেকে তার- 1874 সালে আমি ঘাটতে ঘাটতে সেই সময় একটা পঞ্জিকা উদ্ধার করেছি। সেই পঞ্জিকা তো ডিরেক্টরি এবং পঞ্জিকা একসঙ্গে, সেখান থেকে পেয়েছি। আমি এটা শেষ করি। বেলঘরিয়ার জনবসতি এই প্রসঙ্গটা শেষ করি। 1862 সালে তোমার শিয়ালদা ছিল, শিয়ালদার পরে দমদম, দমদমের পরে বেলঘরিয়া, বেলঘরিয়ার পরে হচ্ছে তোমার আগরপাড়া ছিল স্টেশন। তাতে কি হলো, আমাদের ওইদিকে তখন ওই পার্টিকুলার টাইমটায় তোমার সিসিআর ব্রিজও হয়নি, মানে তোমার বড়নগর দক্ষিণেশ্বরের দিকে হয়নি।
এদিকে বিরাট গল্প নিয়ে ওটা আরো পরে হয়েছে। মানে এই যে একটা বড় জায়গা, তোমার বিরাট বিল্ডিংটা, ওদিকে আরিয়াকাপুর, আগরপাড়া, বরানগর, এই পুরো জায়গাটা লোকজনের ট্রেন রেলপথে যাতায়াতের অন্যতম কেন্দ্র হয়ে উঠলো বেলগড়িয়া। আচ্ছা, মানে তখন কর্ড লাইনটা এক্সিস্টই করতো না। তখন প্রথম শুরু হয়, প্রথম সেটা শুরুতে সেটা আরো কিছু বছর পরে চলছে। সেইটা একটা কারণ। বেলগড়িয়া জনবসতি আরেকটা কারণ হচ্ছে বেলগড়িয়া ইন্ডাস্ট্রি। 1900 সালের আশেপাশে প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হয়, কিছু বিটরোডকে কেন্দ্র করে, বিটরোডের আশেপাশে বা বিভিন্ন জায়গায় এখনো কিছু কিছু ঢুকছে আছে। সেই সবকে কেন্দ্র করে প্রচুর কর্মচারী শ্রমিকরা বাইরের থেকে আসে। সেটা একটা তোমার মানুষ আসার কারণ, বিশাল পরিমাণে বাইরের লোকেদের। সবচেয়ে বড় যে বিস্ফোরণ, যেটা বেলগড়িয়ার প্রাচীন লোকেরাও বলেন, যারা দুটো সময় দেখেছেন, 47-এর আগে পরে। 47-এর আগে বেলগড়িয়ার একটা চরিত্র ছিল, যেটা দেশভাগের ফলে এত লোক এলো, কলোনি, 4টে কলোনি বেলগড়িয়ার 4 কোণে তৈরি হলো। ম্যাপ দেখো বেলগড়িয়ার 4 কোণে 4টে কলোনি, মানে বাইরের প্রচুর লোক এলো। এখনকার যে জনবসতি, সেইটা মানে এত যে ঘন দেখো, সেইটা উৎপত্তির অন্যতম কারণ তুমি বলতে পারো 47 আর 71। আমি তোমায় তথ্য দিয়ে বলছি কেন এই জিনিসটা। আমি বেলগড়িয়ার পার্টিকুলারলি তথ্য বলতে পারবো না, কিন্তু আমি কামারহাটি পৌরসভার তথ্য বলছি। সেটা হচ্ছে 1941 সালে পুরো কামারহাটি পৌরসভার জনবসতি ছিল 42,000 প্লাস মাইনাস। পরের সংখ্যাগুলো বলছি না। 42,000। আমি আরো আগে যাবে। কামারহাটি পৌরসভা 1899 প্রতিষ্ঠান। 1901 সালে কামারহাটির জনসংখ্যা ছিল 13,000 সামথিং। আচ্ছা, যাকে 1911 সালে সেটা বেড়ে হলো 18,000 সামথিং, 1921-এ 30,000, 1931-এ 30,000, 1941-এ 42,000। মোটামুটি একটা গ্রাম, মানে ভদ্রস্থ গ্রাম। 1941-এর পরে 1951। এর পিছনে ইন্ডাস্ট্রি অনেকটাই এবার 1951টা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 41-এর পরে 51, এর মধ্যেখানে দেশভাগ ঘটে গেছে, প্রচুর হ্যাঁ, ইন্ডাস্ট্রি এসেছে। হ্যাঁ। 1941-এ ছিল 42,000 সামথিং, 1951-এ গিয়ে হলো সেটা 77,000 সামথিং। জনভর্তির পেছনে এই যে আমাদের বেলগড়িয়া জনভর্তির পেছনে প্রথমে একটা এডুকেশন কাজ করে যাচ্ছে না, শিক্ষা বিস্তারটা যে স্কুল বা সেটা একেবারে না। অনেক পুরনো। তারপর 1951 পরে 1961-তে 77,000 ছিল 51, 61-তে 1,25,000, মানে দেখি পুরোটাই মানে একটা 1971-এ 1,69,000, 1981-তে 2,34,000। জাস্ট জাম্পটা বোঝা যায় 41-এর পর থেকে। কাজে এটা একটা কারণ। হ্যাঁ। আর তুমি যে বলছো শিক্ষা বিস্তার, হাই স্কুলের কারণে কেউ বাইরের থেকে বেলগড়িয়া এসে বসবাস স্থাপন করে, সেটা আমি মানি না। ভৈরব কান্দি তো সেদিনের কলেজ 1968 বলে। এখন যদি যেটা বলো, বাইরের অনেক মানুষ বেলগড়িয়া এসে মিস্ত্রি থাকে রাইসের কারণে, রাইস তো সেরবে। কাজে এটাকে আমি ইতিহাসের তথ্য বলছি না। বর্তমান জনবসতি বা বেলগড়িয়া মেসের ইতিহাস আবার আরেকটু ইন্টারেস্টিং। এখন মেইনলি ইন্ডাস্ট্রিটাই ছিল। ইন্ডাস্ট্রিটা খুব ভালো পরিমাণে ছিল বিটি রোডের বা তার আশপাশে কেন্দ্র। মোটামুটি 100-150 বছর অনেকটা চাপ হয়েছে। আর তুমি বর্তমান যে চেহারাটা দেখছো, এত ঘন জনবসতি, তার অন্যতম প্রধান কারণ উদ্বাস্তু অবরোধ, নিঃসন্দেহে। সেটা তথ্যই বলছে। একদম দেশভাগ, তারপর ওদিকে বাংলাদেশের স্বাধীন হওয়া। আচ্ছা, বেলঘরিয়ার সঙ্গে আমরা এই কথা প্রসঙ্গে তুমি একদম শুরুর দিকে বললে যে এখানে বেলঘরিয়ার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজির যে একটা সংযোগ আছে, সেইগুলো সেইগুলো নিয়ে যদি বলো, মানে এটা খুবই ইন্টারেস্টিং লাগলো। কাজ করে যদি চলে যাওয়া হ্যাঁ, নেতাজি যখন কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তো, তখন এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির আর্মি ক্যাম্পের হয়ে মিলিটারি ট্রেনিং ছিল। ওদের ইনফ্যান্ট্রি ছিল, ইউনিভার্সিটি ইনফ্যান্ট্রি, যেখান থেকে ছাত্ররা অস্ত্র প্রশিক্ষণ, মানে আর্মি ট্রেনিং নিত কলেজ লাইফের যেমন। সেইটা করার জন্য নেতাজি তো না, সুভাষচন্দ্র, সুভাষ 2-3 সপ্তাহ বেলঘরিয়ায় ছিলেন। কোথায় থাকতেন? এখানকার ক্যাম্পে থাকতেন। আমাদের যতীন দাস আগে বললাম চাঁদমারি ছিল, এই চাঁদমারিতে টার্গেট প্র্যাকটিস করতেন।
সেখানে 2 সপ্তাহ ছিলেন। এবং আরও ইন্টারেস্টিং আরেকটা বিষয় হচ্ছে সুভাষদের ট্রেনিং কমপ্লিট হওয়ার পর যারা ট্রেনার ইংরেজরা তাদের সঙ্গে যারা শিখছে তাদের একটু প্রতিযোগিতা হয় বলে বুঝেছিলাম। সুভাষই বলেছেন তাদের ইয়েরা হেরে গেছিল, ট্রেনাররা হেরে গেছিল, ট্রেনিরা জিতে গেছিল। সেই সময়ই সুভাষ ইয়েতে সম্ভবত সেই সময়ই প্যারিমোহন উঠে আসে, তার দিনে প্যারিমোহন তৈরি হয়ে গেছে। এটা 1918 সালের কথা। তারপরে তো বিভিন্ন সময় যাতায়াত লেগেই ছিল। এমনকি রবি ঠাকুর যখন 1937 সালে এখানে আসছে তখন সুভাষ এসেছিলেন রবি ঠাকুরের সাথে দেখা করতে। এবং তারপরে আরো ইন্টারেস্টিং হচ্ছে সুভাষ দেখা করে যাওয়ার কিছুদিন পরে বেলঘরিয়া থেকে রবি ঠাকুর সুভাষকে একটা চিঠি লেখে। সেই চিঠির ঐতিহাসিক গুরুত্ব যে কি অপরিসীম সেটা তোমরা কল্পনা করতে পারবে না। সেই চিঠিটা আমি পুরো এই পুরো ছবি তুলে ছাপিয়ে নিয়েছি এবং তার বয়ানটাও আছে। কেন বলছি এত জোর দিয়ে গুরুত্বপূর্ণ, তার কারণ সেই চিঠিটা এবং তার আশেপাশের সময় যেটা তর্ক ছিল, বেলঘরিয়া থেকে নেহেরু করে একটা চিঠি লিখেছিলেন একই তর্ক নিয়ে। সেই তর্কটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত কি হওয়া উচিত। 1937 সালের তর্ক এটা। সেই সময় কথা হচ্ছে যে বন্দে মাতরম না জনগণ কোনটা নেওয়া হবে, এবং প্ল্যানিং হচ্ছে বেলঘরিয়া কারণ না এখানে কারণ আছে। আমি ঠিক ওই সময়টাতে তখন কিন্তু জাতীয় কংগ্রেসের কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন সুভাষচন্দ্র বোস। তখনও হয়নি, 1938 হয়েছিল, কিন্তু 37 সালের কথা। তাহলে যখন প্রেসিডেন্ট হচ্ছে তাহলে তার অলরেডি তার আগে এই তার একটা problem- রায় তো আই থাকবে পরে না, তো এসে উঠেছে। নেহেরু এসছে, নেহেরু মানে রায় ছিল যে বন্দে মাতরম ব্যাপারটা, মানে কেউ কেউ আপত্তি তুলেছিল বন্দে মাতরমের কিছু অংশ আছে যেটা হচ্ছে মানে অতি হিন্দুত্বের, এটা সব ধর্মের মানুষের জন্য হতে পারে না। আচ্ছা তখন কি সেটা জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা উচিত কি না, সেই আলোচনা এখানে সুভাষচন্দ্র এসে করছেন, নেহেরু এসে করছেন ইত্যাদি। তারপর এখান থেকে সুভাষচন্দ্রকে চিঠি লিখে রবীন্দ্রনাথ তার রায় জানালেন বেলঘরিয়া থেকে। এই বইটার একটা মজার জিনিস হচ্ছে বইটার একেবারে গোড়াতেই একটা জিনিস লিখেছি, বেলঘরিয়া লেখা, রবি ঠাকুরের হাতের লেখা। তাই তাহলে সাইডে ঠিক আছে। রবি ঠাকুর ছিলেন এখানে। তারপরেও বিভিন্ন সময় রবি ঠাকুর এসেছেন এবং বেলঘরিয়া থাকাকালীন অনেক ছবি টবিও রেখেছেন, যেগুলো নিয়ে পরে শান্তিনিকেতনে প্রদর্শনী হয়েছিল। এই আর কি। তারপর রবি ঠাকুর 1940 সাল পর্যন্ত এখানে এসেছেন বেলঘরিয়া। 1941 সালে উনি মারা গেলেন। রবি ঠাকুর যে বাড়িতে থাকতেন সেটা ছিল প্রশান্ত চন্দ্র মহলানবিশদের বাড়ি। কে প্রশান্ত চন্দ্র মহলানবিশ? স্ট্যাটিস্টিক্সের জনক ভারতে বলা হয়। সেই বাড়িতে ভাড়া নিয়ে প্রশান্ত চন্দ্ররা চলে গেলেন। সেখান থেকে আইএসআই এর ভেতরের একটা বাড়ি, সেটা নিজেদের বাড়ি বানিয়ে চলে গেলেন। এই বাড়িটা ভাড়া দিয়ে এদের অবনীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। জোড়াসাগর ঠাকুর বাড়ি ছেড়ে অবনীন্দ্রনাথ ঠাকুর তার পরিবার নিয়ে এখানে এলেন এবং 1971 সালে এই বাড়িতেই মারা গেলেন। এত হিস্ট্রি আছে, মানে সিরিয়াসলি বলছি তুমি যদি লোকজন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি বোধহয় গঙ্গার ওই পারে কন্যাবর, ওইখানে একটা বাগান বাড়ি আছে, সেটা নিয়ে আজকাল বিশাল লাফালাফি হয়েই করে। কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ, এত বড় একজন মানুষ, তিনি যে বাড়িতে মারা গেলেন বা যেখানে মারা গেলেন জীবনের শেষ 10টা বছর, যা তার পার্মানেন্ট ঠিকানা, এর মাঝে শান্তিনিকেতনে গেছেন, বিশ্বভারতীতে গেছেন, পার্মানেন্ট ঠিকানা তারপর তার পরিবার ছিল বেলঘরিয়া। আচ্ছা, এই সাহিত্যিকদের যখন নাম উঠে এলো, না, সাহিত্যিকের আগে আমি একটা বলছি, হ্যাঁ, ওই যে অবশ্যই। তুমি যখন এতগুলো মানে পুরোনো মানুষের কথা তুলছো, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, তো আরেকটা আমি বইতে বললাম রামকৃষ্ণ, তারও কিছু একটা ইতিহাস আছে বেলঘরিয়া। হ্যাঁ, বেলঘরিয়ার এত কাছে দক্ষিণেশ্বর। রামকৃষ্ণ প্রসঙ্গে আসার আগে তোমাদের ঠিক এই জায়গাটার প্রতিবেশী একটা জায়গার কথা বলে দিই। সেটা হচ্ছে আমাদের যে বেলঘরিয়ার যে রামকৃষ্ণ মিশন, তার যে আর্কিটেক্ট ডিজাইন করেছিলেন স্বামী বিজ্ঞানানন্দ, এইখান থেকে ঢিল ছোড়া তুলে তার বাড়ি। কোন জায়গাটা? এই
ব্রিজের পাশ দিয়ে এখান দিয়ে ঢুকছে তার ঠিক ওই বাঁ- বাঁদিকেই থাকা, হ্যাঁ, ওটা হচ্ছে বিদ্যানন্দের জন্মস্থান। দরজাটা দেখতে পাওয়া যায় না, মানে এমনি জোরে হাঁটতে দেখতে যায় না, ভালো করে দেখতে ভেতরে ঢুকে, হ্যাঁ। এখানে হচ্ছে বিদ্যানন্দের জন্মস্থান। উনি রামকৃষ্ণ মিশনের ডিজাইন করেছিলেন। বেলুড়ে। হ্যাঁ, বেলুড়ে। বেলুড়ে। সে যাক, বিদ্যানন্দ অনেকদিন বেঁচে ছিলেন, 1937 পর্যন্ত। ওনার একটা লেখাও আছে যে রথের দিন না দোলের দিন, রথের দিন সম্ভবত বেলুড় থেকে ঘোড়ার গাড়ি না মোটর গাড়ি মনে নেই, সেখান দিয়ে আসছে ব্রিজ ক্রস করে পিট রোড দিয়ে এসে ফিডার রোড দিয়ে ঢুকলেন, ঢুকে বেলঘরিয়া স্টেশন অব্দি এলেন, এসে আবার এখান দিয়ে গেলেন, সেই বর্ণনা। আমাদের বেলঘরিয়া রথযাত্রাটা কি অনেক পুরনো? 1794। এরপর না আর কিছু জিজ্ঞেস করবো না, সবকিছুই পুরনো। ওটা কি এখন চলছে আমি জানি হ্যাঁ, না। হ্যাঁ, আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রথের মেলা যে বংশের ছিল, মানে দুটো ফ্যামিলি মিলিয়ে রথের মেলা শুরু করেছিল সে সময়। শেষের দিকে যে ফ্যামিলির দায়িত্ব ছিল ঘোষাল পরিবার, সেই ঘোষাল পরিবারের জীবিত ছিলেন প্রবীণতম ব্যক্তি বিশ্বরঞ্জন ঘোষাল, বিখ্যাত মানুষ, স্বাধীনতা সংগ্রামী, পরবর্তীকালে বিশাল বড় ব্যারিস্টার। তিনি আমার খুব স্নেহ করতেন, মানে এই কাজের সূত্রেই আলাপ হয়েছিলেন। ওনার সঙ্গে ওনার প্রচুর ঘনিষ্ঠতা, ওনার বাড়িতে প্রচুর যাতায়াত, ওনার থেকে প্রচুর তথ্য পেয়েছি। এবং ওনার সঙ্গে আমি ওই রথের মেলার উদ্বোধনে অংশ নিয়েছিলাম একবার 2016 না 17 সালে। এই ভদ্রলোক আমার মতে বলা যায় বেলঘরিয়ার ইতিহাসের অন্যতম শেষ স্তম্ভ ছিলেন। উনি 2019 সালে মারা যান, 89 বছর বয়সে। তিনি ছিলেন ওই ফ্যামিলির অন্যতম, বা রথের মেলার সঙ্গে জড়িত যে মানুষটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায়, যে যার জন্মমান ইতিহাস, যিনি আবার এই আমাদের বলো না এই যেগুলো দিকে ছাত্রমঙ্গলের প্রতিষ্ঠার সঙ্গে উনি এর দ্বারা সেই সময় সমস্ত জড়িত ছিলেন 1940-42 সালে। রথের মেলাও যথেষ্ট পুরানো, অতদিন আগের তো বলি, কিন্তু এখন সেটা অন্যদিকে চলে গেছে, আগে অন্যরকম একটা ছিল, সেসব ভিন্ন কথা। রামকৃষ্ণ দিয়ে আসে। রামকৃষ্ণ তো দক্ষিণেশ্বরের মানুষ বটে, দক্ষিণেশ্বরেই থাকতেন, দক্ষিণেশ্বর মানুষ না, দক্ষিণেশ্বরে থাকতেন দীর্ঘদিন ধরে। কেশবচন্দ্র সেনের নাম তো সবাই শুনেছ, হ্যাঁ, ব্রাহ্মণবাড়ি। আমাদের এখন যেখানে বিটি রোড আর ফিডার রোড যেখানে মিশছে, বলতে পারে ধরে নাও যেখানে ওই ক্ষুদিরাম হাসপাতাল আর তার পাশে পেট্রোল পাম্প, বিটি রোডের একবারে মুখে রক্তদান, ওখানে একটা বাগান বাড়ি ছিল তপবন বলে। সেখানে কেশব সেন ভারত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার থেকে বাইরে এখানে এসে, নিয়ে এখানে আধ্যাত্মবাদ, সাধন ভজন ইত্যাদি করতেন। এখানে এটা 1871-72 সালের কথা বলছি। 1875 সালে রামকৃষ্ণ আর কেশবচন্দ্র সেনের সাক্ষাৎ কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা। দুজন দুই ধর্মের, দুই রকমের দার্শনিক, তাদের মিলন। রামকৃষ্ণ আর কেশবের প্রথম সাক্ষাৎ এই তপবনে 1875 সালে, ওই প্রথম রামকৃষ্ণের আসা বেলঘরিয়া। মিডিয়া বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তপবনের ব্যাপারটা আর এই টেস্টিংয়ের ব্যাপারটা ধর্মস্থানকে নিয়ে ওগুলো আমি পড়েছি। ওই জিনিসটা অনেকটাই এই মুহূর্তে পুরো দেওয়া আসছে না জিনিসটা, কিন্তু মানে মনে করতে পারছি যে ছিল ওই কেসে কোনো সিনকে কিন্তু মানে সেই সূত্রেই এখানে তারপরেও আরো 8-9 রামকৃষ্ণ বিভিন্ন সময় বেলঘরিয়া এসেছে, বিভিন্ন জায়গায়। সেসব তো হ্যাঁ, হ্যাঁ, যেমন এই আমাদের যেখানে ওই কল্যাণী রোড এসে মিশছে, ওইখানে যেমন ব্রাহ্ম সমাজ আছে এবং তার ডেট বিশাল পুরনো, মানে 1800 কত আমি মনে করতে পারছি না। তো মানে আমার ওটা চোখে পড়তো না, মানে এই কয়েক বছর আগে হলো ওরা পুরো বিল্ডিংটাকে ওরা রিনিউ করে নতুন করে করেছে। তো মানে এখানে ব্রাহ্ম সমাজের বেশ ভালোই ইয়ে ছিল, প্রসার ছিল। প্রসাদ তখন শুধু এখানে বলে না, সারা কলকাতাতেই ছিল। হ্যাঁ। আর বেলঘরিয়ায় যা যা ডেভেলপ হয়েছে বিভিন্ন সময়, তা কলকাতায় হয়েছে কলকাতার সংলগ্ন হিসাবে। এবং দীর্ঘদিন ধরে তো ভিলেজ বেলঘরিয়া লেখা হতো, গ্রাম, বেসিক্যালি গ্রাম। আমি এমন দ্রব্য পেয়েছি 2016-17 দাঁড়িয়ে বলছে এখন চারপাশকে দেখে অস্বস্তি হয়, আমি এখনো ভিলেজ বেলঘরিয়া পরিচয় ইংরাজিতে 2016-17 সালের কথা বলছি আমি, সেই সময় এমন শুনতে হয়েছে। ফলে বেলঘরিয়া বেসিক্যালি অত্যন্ত মানে একটা গ্রামীণ একটা জায়গা ছিল, যা আস্তে আস্তে ডেভেলপ হয়, কলকাতার কাছে হয় বিভিন্ন লোক, এবং কলকাতার বাইরে হওয়াতেই
বেলঘড়িয়াতে বাগান বাড়ি, লোকজন কলকাতার থেকে অবসর কাটাতে বেলঘড়িয়ায় আসতো, তাই না? এইটুকু তো দূরত্ব। এবং আরো ইন্টারেস্টিং, আজকেও আমাদের মধ্যে আমরা যতই কলকাতা ছাপ্পান্ন হই, আমরা অনেকেই এখনো আমরা বলি কলকাতায় যাচ্ছি, কোথায় যাচ্ছিস, কলকাতায় যাচ্ছি। আমাদের মধ্যে এই ব্যাপারটা আছে যে আমরা কলকাতার বাসিন্দা নই, আমরা বেলঘড়িয়ার বাসিন্দা। কলকাতায় যেতে হয়, মানে আয়োজন নিয়ে কলকাতায় যেতে হয়, এই ব্যাপারটা। হ্যাঁ, বেলঘড়িয়া কলকাতার লাগোয়া, কিন্তু কলকাতা নয়। অনেকে তো আজকাল আবার সোনারপুর, বারাসাত সবকিছু দিয়ে কলকাতা নয় পিনকোড ধরে, কিন্তু আমার মতে বেলঘড়িয়া কলকাতা নয়, কলকাতায় মিশিয়ে যায়। কলকাতার থেকে অবশ্যই পুষ্ট হয়েছে অনেক। কলকাতায় প্যারালালি যেমন নবজাগরণ হচ্ছে, যেমন যেমন উন্নতি হচ্ছে, বেলঘড়িয়া বিভিন্ন লোক ব্যবসা বাণিজ্য করছে, চাকরি করছে, কলকাতায় যাতায়াত করছে, বেলঘড়িয়াও ডেভেলপড হচ্ছে। মেইনলি কলকাতা বলতে তুমি কোন জায়গা? মেইনলি কলকাতা আমার বলার কিছু না, কলকাতার স্পষ্ট সীমা হচ্ছে উত্তর কলকাতার শেষ হচ্ছে তোমার সিথির মোড়ে। সিথির মোড়ে উত্তর হ্যাঁ। কলকাতা শেষ, আর সিথি- দক্ষিণ কলকাতা? দক্ষিণটা বড়, দক্ষিণ কলকাতা কোথায় শেষ আর দক্ষিণ 24 পরগনা কোথায় শুরু, ওই আমি বলছি তোমায় ওই পার্ক সার্কাস, বালিগঞ্জ, যাদবপুর, ওর মাঝামাঝি কোনো একটা জায়গায়। আচ্ছা, তারপরের গুলোকেও এখন তো পুরো তার মধ্যে ফেলছে। হ্যাঁ রে, কিন্তু মানে ম্যাপ অনুযায়ী কোনোটা হয়তো ধরো কলকাতায় থাকলে কোনোটা দক্ষিণ 24 পরগনায় পড়ে যায়। আমাদের এদিকে যেমন সিথির মোড়ের ওই পারটা হচ্ছে কলকাতা, এই পারটার থেকে উত্তর 24 পরগনা শুরু। হ্যাঁ, এটা স্পষ্ট। ঘটনাগত একটা জায়গায় পড়েছি আমরা, যে হচ্ছে এই মানে রবীন্দ্রপুর, সুলতানপুরের কলকাতাকেই এটাকে কলকাতা বলা হয়। এরকম কতটা বাস্তবতা আছে? সুতরাং গোবিন্দপুর আর কলকাতাকে পুরোটাকে নিয়ে কলকাতা একটা ইন্ডিভিজুয়াল গ্রাম ছিল, একটা নির্দিষ্ট গ্রাম। তিনটে, গোবিন্দপুর একটা আলাদা, একটা আলাদা। তারপর আস্তে 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 যখন পুরো ব্যাপারটা ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ব্যবসা বাণিজ্য ছড়ালো, তখন পুরো জায়গাটা আস্তে আস্তে নেটিভদের জায়গা, সাহিত্যের জায়গা ইত্যাদি পুরোটা আস্তে আস্তে সামগ্রিকভাবে জায়গাটা কলকাতা বলে পরিচিত লাভ করলো। কিন্তু তারও আগে যদি দেখা যায়, কলকাতা একটা পার্টিকুলার গ্রামের বেশি কিছু না, মানে পুরো আজকে আমরা যে কলকাতা প্রপার কলকাতার ম্যাপে যদি বুঝি, কলকাতা বলতে যেটা ধরি সেটা ছিল না। কলকাতা মানে শুধু তোমার কলকাতা গ্রাম, তারপর আস্তে আস্তে বাকি জায়গাগুলো হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুটির স্থাপিত ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে করে পুরো জায়গাটা কলকাতা বলে পরিচিত হয়। তবে কলকাতার নামকরণে ইতিহাস এবং জগচার আবিষ্কার করেছিল এইসব গুরুগুজব সেসব। তো এই বেলঘড়িয়ার সঙ্গে জড়িত এই সাহিত্যিকদের নিয়ে, মানে কবি সত্যেন্দ্রনাথের বাড়ি নিমতায়, হ্যাঁ, মামা বাড়ি, জন্ম নিমতায়, বাড়ি না মামা বাড়ি নিমতায়, জন্ম ওখানে। আচ্ছা, তো এইরকমই আরো সাহিত্যিকদের যাদেরকে তুমি খুঁজে পেয়েছো বা সংযোগ, যদি একটু বলো। ওনার ব্যাপারে যেহেতু তুমি নিজে সাহিত্যিক, তাই জন্য তোমার এই দিকে ঝোঁক নিশ্চয়ই থেকে থাকে। অবশ্যই আছে, এবং আলাদা একটা অধ্যায় রেখেছি বেলঘড়িয়া বিশ্ববিদ্যালয় সাহিত্য। সেটা হচ্ছে বেলঘড়িয়ার 1917 না 18 সালে বেলঘড়িয়ার এক ভদ্রলোক ছিলেন হরিভূষণ চট্টোপাধ্যায়। তিনি একটা উপন্যাস লিখেছিলেন, সিঁথির সিঁদুর। সেটা হচ্ছে বেলঘড়িয়ার কোন মানুষের লেখা প্রথম উপন্যাস। সেই উপন্যাস কোথাও পাওয়া যায় না, না তোমার প্যারিমোহন লাইব্রেরিতে, না তোমার আরিয়ালের কোথাও কোথাও। ওই উপন্যাসটা আমার এক বন্ধু গেছিল তোমার ন্যাশনাল লাইব্রেরিতে, ওখানে এক কপি পাওয়া গেছিল। আমার ওই বন্ধুকে দিয়ে ন্যাশনাল লাইব্রেরি থেকে পারমিশন দিয়ে ওই উপন্যাসের ছবি জোগাড় করিয়েছে। বেলঘড়িয়ার প্রথম উপন্যাস, এবং এই বই সেই উপন্যাসের অংশ তো আছেই, এবং আমি নিজে কোনো পাকামি করিনি, যা জিনিস সেটাই লিখে দিয়েছি। পুরো উপন্যাসের প্রথম পাতাটা যেমন ছাপা হয়েছিল 1918 সালে বা 17 সালে, 17 সালে না, পুরো ওরকম উপন্যাসটা, এবং উৎসর্গ, নিবেদন এবং পুরো উপন্যাসটা ছাপানো যায় না, এই বইটা ওইটাই। উপন্যাসটার প্রথম পরিচ্ছেদ, একাধিক পরিচ্ছেদ আছে, 129 না 30 পাতার বই ছিল উপন্যাস। প্রথম পরিচ্ছেদটা পুরো ওই বইয়ের থেকেই ফ্যাক্সিমিলি, ওইটার ছবি এখানে ছাপিয়েছে। মানে এটা আর কিছু না, একটা আর্কাইভ হয়ে থাকলো বেলঘড়িয়ার প্রথম উপন্যাস। তো এত বাস্ট কাজ করেছো, মানে তো তারপর কোনো বিষয়ে বাদ দাওনি একেবারে। আর বলছিলাম মানে রীতিমতো একটা হার্ড ওয়ার্কটা লেগে গেছে, রীতিমতো সত্যি সত্যি পেশেন্স তো রাখতে হবে এখানে, ঠিক করার তো নেই। স্কুলের সূত্রে একটা কথা বলি, এই সূত্রে সূচিপত্রটা দেখে মনে পড়লো। স্কুল থেকে পাইনি, আমি অন্য এক জায়গা থেকে পেয়েছিলাম। 1943 সালে
স্কুলের একটা বার্ষিক রিপোর্ট, প্রত্যেক বছর শেষে যদি রিপোর্ট তৈরি হয়, 1943 সালে এরকম একটা রিপোর্ট বানানো হয়েছিল। সেই রিপোর্টটা আমি জোগাড় করেছিলাম। 1943 সালে তখন ঘোরতর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই সময়কার, এবং পুরো রিপোর্টটা পুরো, তখন বেলঘড়িয়া হাই স্কুল হয়নি, তখন হাই ইংলিশ স্কুল এবং মিডল ইংলিশ স্কুল, মানে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠনের অনুমতি দেওয়া হয়েছে, প্রথম সেই বছরই দেওয়া হয়েছে। সেই রিপোর্টটা আমি পুরো হুবহু এই বইয়ে রেখেছি হাই স্কুলে। রিপোর্টটা কেন উল্লেখযোগ্য, সেই এতই টানাপোড়েনের বছর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি চলছে, সেই সময় স্কুল কেমন চলছে, এক একটা মানে জাপানি বোমার প্লেনের আওয়াজ পেলে ছাত্রছাত্রীরা বেঞ্চের নিচে লুকিয়ে পড়ছে, একটা তোমরা কি জানো যে বেলঘড়িয়ায়, এবং স্কুল থেকে, ভালো কথা আমি পরবর্তী এক জায়গায় পেয়েছি, স্কুল থেকে রাবার দেওয়া হতো ছাত্রদের যখনই বিমানে, রাবার কেন, যাতে বোমা পড়লে দাঁত কপাটি না লাগে, এবং ছাত্রদের অর্ডার দেওয়া ছিল তোমরা বেঞ্চের নিচে লুকিয়ে যাও। এইসব এইভাবে ওই বছরটা কেটেছে। এবং তোমরা জানো, আমিও জানতাম না, আমি সেই সময়কার লোকেদের সাথে কথা বলে নিয়েছি, বেলঘড়িয়ায় ট্রেঞ্চ কাটা হয়েছিল। ট্রেঞ্চ মানে কি? হ্যাঁ, যাতে বোমা পড়লে যাতে মানুষরা সেখানে, গ্রামবাসীরা গিয়ে যাতে আশ্রয় নিতে পারে। কোথায় কাটা হয়েছিল? এখন যে ফ্লাইওভার তার আশেপাশের জায়গাতে ট্রেঞ্চ কেটে রাখা হয়েছিল বোমা পড়লে যাতে আশ্রয় নেওয়া যায়। তারপর সে তো নির্দেশ দেওয়াই ছিল যে সন্ধ্যেবেলার পর থেকে কোনো বাড়িতে আলো ফালো জ্বালানো যাবে না, এবং জানলা ফালনায় পুরো বালির বস্তা ফস্তা রেখে দেওয়া হতো যাতে বোমা যদি পড়ে স্প্লিন্টার ছুটে যাতে কাউকে আঘাত না করে। এইসব ইতিহাস আছে। প্রশ্নটা কি নিয়েছিল? সাহিত্যিকদের সাহিত্যিক বেলঘড়িয়া এরকম বিক্ষিপ্ত কবিতা লিখতেন বা ইয়ে লিখতেন বা টুকটাক, যেমন শীতের সিঁদুর একটা উল্লেখযোগ্য, কিন্তু এইটাকে আমি সামগ্রিক বাংলা সাহিত্যের নিরিখে খুব যে উল্লেখযোগ্য তা বলা যায় না। বেলঘড়িয়ার নিরিখে অবশ্যই বেলঘড়িয়া একজন কবি ছিলেন যার নাম চণ্ডীচরণ মিত্র। ওই যে মিত্র পরিবার বলছি, তার নামে এখন একটা বেলঘড়িয়ায় রাস্তা আছে, চণ্ডীচরণ মিত্র স্ট্রিট, বাসুদেবপুরে। স্থানীয় লোকজনও শুধু শুনেছে কবি চণ্ডীচরণ মিত্র স্ট্রিট, কিন্তু তিনি কে বা কি সেটা জানে না। যাকে সেই চণ্ডীচরণ মিত্র মারা যান রবীন্দ্রনাথের বছর 1941 সালে। তিনি মোটামুটি সমসময়ে বেলঘড়িয়ার তো অবশ্যই একজন, কিভাবে বলা যায়, বুদ্ধিজীবী যদি বলি কোনো জায়গায়, কবিতা, নাটক, বিভিন্ন সভা, সমস্ত কিছুর সঙ্গে জড়িত, মানে বেলঘড়িয়া শিল্প সংস্কৃতির অন্যতম একজন অগ্রগণ্য মানুষ চণ্ডীচরণ মিত্র। এবং সেই সঙ্গে কলকাতাতেও তার প্রভাব ছিল বেশ, কলকাতার সাহিত্য গোষ্ঠীতে। সেই চণ্ডীচরণ মিত্র বছরে একবার করে একটা সাহিত্য সভা আলোচনা করতেন, সেটা হতো আমাদের হাই স্কুলে। সেইখানে সেই উপলক্ষেই নজরুল, মজুমদার, গোলাম মোস্তফা সহ বিভিন্ন সেই সময়কার যারা বিখ্যাত কবি সাহিত্যিক তারা আসতেন। স্কুলেই এসে জমা করতেন, কবি সভা, কবি সাহিত্য সম্মেলন তারা আসতেন। চণ্ডীচরণ মিত্র নিজে সেই সময় প্রচুর পত্র পত্রিকায় লিখেছেন, এবং উনি অনেক অনুবাদও করেছেন ফার্সি থেকে, আরবি থেকে, হিন্দি থেকে। 1941 সালে ভদ্রলোক মারা গেলেন। ভদ্রলোকের একটা আশ্চর্য স্বভাব ছিল, সেটা হচ্ছে উনি নিজের কোনো বই বার করেননি জীবিতাবস্থায়, কিন্তু চণ্ডীচরণ মিত্র রীতিমতো বাংলা সাহিত্যে তখন একটা নাম, কিন্তু উনি কোনো বই বার করেননি। উনি কি করতেন, বিভিন্ন পত্র পত্রিকায় যে কবিতা ছাপা হলো সেই কবিতাগুলো কেটে কেটে নিজের একটা খাতায় জমিয়ে রাখতেন, নিজের কাছে, নিজের একটা খাতা নিয়ে। সেই খাতা আমি দেখেছি, হাতে নিয়ে দেখেছি। উনি নিজের কোনো বই বার করেন। 1941 সালে ভদ্রলোক মারা গেলেন। তারপরে ওই খাতার মধ্যেই রয়ে গেল তাদের পরিবারের কাছে, সেই খাতার বাইরেও আসেনি কিছুই না। আমি এই বইয়ের প্রথম সংস্করণে চণ্ডীচরণ মিত্র সম্পর্কে লিখেছিলাম, বিস্তৃত লিখেছিলাম, সমস্ত ধরে ধরে, কিছু কিছু লেখার অংশ ধরে ধরে। এই ভার্সানে এসে যেটা করেছি সেটা হচ্ছে ভদ্রলোকের মৃত্যুর 80 বছর বাদে বলা যায় ওনার বই বেরোলো। ওনার এই বইয়ের মধ্যেই ওনার 20টা কবিতা অনুবাদের নিজের লেখা মিলিয়ে 20টা কবিতা রেখেছি। হ্যাঁ, মানে এইটার মধ্যে ওনার একটা
চন্দ্রনাথ মিত্র 80 বছর কোনো বই ছিল না, ওনার নিজেরও কিছু নিজের জীবিতাবস্থায় তো করেনি, পরবর্তীকালেও কেউ উদ্যোগ দেখায়নি। এটা আমার একটা দায়িত্ব বোধ হলো যে লেখা যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, কিন্তু আমাদের একটা দায়িত্ব যে বেলঘরিয়া বলা যেতে পারে সবচেয়ে প্রাচীন মানে হাইলাইটেড যদি কোনো সাহিত্যিক বলা যায় চণ্ডীচরণ মিত্র, কোথাও একটা তার আর্কাইভ রয়ে যায়, সেখান থেকে তার অনেক লেখাই আছে, সেখান থেকে নির্বাচন করে যেগুলো আমার নিজের সম্পাদক হিসাবে ভালো লেগেছে সেরকম 20টা লেখা পরপর এই বইটার মধ্যে আছে, যাতে ওই লোকটাকে চেনা যায়। সেই হলেন চণ্ডীচরণ মিত্র গেলেন। তারপর তো মানে প্রি ইন্ডিপেন্ডেন্স উনি সবচেয়ে হাইলাইটেড, তারপর তো আরো আছে সুবিমল বসাক 1967-68 সালে বেলঘরিয়া এসে হাংরি জেনারেশনের অন্যতম গদ্যকার, উনি এখনো জীবিত আছেন। এখন সুবিমল বসাকের এখন 82-83 বছর বয়স, উনি এখনো আছেন। প্রশ্নের কথা বলেছি আমি মানে ওনার অ্যাসিস্ট্যান্ট বলতে পারি। ওনার অ্যাসিস্ট্যান্ট বলতে ওই অর্থে অ্যাসিস্ট্যান্ট যে উনি দীর্ঘকাল ওনার বইপত্র নিয়ে অনেকে আলোচনা করেছেন। উনি বাংলা সাহিত্যে শুধু বেলঘরিয়ার চণ্ডীচরণ যেমন শুধুমাত্র বেলঘরিয়া দিয়ে অনেকটা হাইলাইটেড করা যায়, বাইরে কতটা গুরুত্ব পেয়েছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সুবিমল বসাক শুধু বেলঘরিয়া না, বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য গদ্যকার বাংলা ভাষায়। 1965 সালে প্রথম বই বেরোয়, কিন্তু জন্ম আসলে পাটনায়, 68 সাল থেকে বেলঘরিয়ায় বসবাস শুরু করেন। আমার সাথে ওর আলাপ 2013 সালে, চিন্তা আমার আগে থেকেই আমার পাড়াতেই থাকতো। তারপর মানে ওর সাথে মানে ওর অনেক বই পাওয়া যেত না মার্কেটে, আমি ওই বইগুলো সম্পাদনা করে আমার সম্পাদনায় সৃষ্টি থেকে 2016-18 সালে সুবিমল বসাক সংকলন প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড বেরিয়েছে। তারপর এই সামনে হয়তো এই বছর বা আগামী বছর সুবিমল বসাকের ডায়েরি আমি সম্পাদনা করছি, সেটাও বেরোবে। উনি এখন আর লেখালেখি করেন না বয়সের কারণে, কিন্তু হ্যাঁ মানে আমাকে খুবই স্নেহ করেন এবং নিয়মিত যোগাযোগ আছে আমার সঙ্গে। এই বইটার পিছনে কি ওনার অবদান রয়েছে? না, আচ্ছা ওনার অবদান এই বইটার পেছনে প্রায় কিছুই নেই। আচ্ছা না থাকার কারণটাও কারণ উনি বেলঘরিয়া এসেছিলেন 1968 সালে। হ্যাঁ। আমার এই সময়কার তার পরবর্তী সময়ের ইতিহাস কি আমার কোনো প্রয়োজন ছিল না। এই বই সম্পর্কে ওনার বক্তব্য বইতে উনি পড়েছেন? হ্যাঁ, পড়েছে, হ্যাঁ সেটাই। অবশ্যই খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ কাজ। এই আর কি সুবিমল বসাক মানে প্রপার হয়তো বেলঘরিয়ার লোক না, এবং আমি হয়তো এই বইটার ক্ষেত্রে কিছুটা বিচ্যুতও হয়েছি যে আর একটা টাইম লাইন যদি 55 সালে ধরি, বসাক বাবু অনেক পরে এসেছেন বেলঘরিয়া, তবু তার যে আমাকে কেউ বলেছেন যে এই বই ওনার কথা। উনি অনুবাদে সাহিত্য একাডেমি পেয়েছেন 2008 সালে। কেন রেখেছি? কারণ আমার মনে হয়েছিল বেলঘরিয়ার মানুষজন এটাও জানে, কারণ সাহিত্যকে কোনো রকম একটা সময়ের ইয়ে দিয়ে দাঁড়ানো যায় না, ভাগ করা যায় না। এই বইয়ের ভূমিকা যিনি লিখেছিলেন 2016 সালে, এখনো সেই ভূমিকাটা আছে। রাহুল প্রকাশিত কবি, খুব উল্লেখযোগ্য কবি। রাহুল বেলঘরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একজন কবি, এবং বেলঘরিয়ার না বাংলা ভাষা 80-র দশকের কবি। তারপর তো ধীরে ধীরে আরও আছে। এইভাবে হাইলাইট করা উচিত নয় কাউকে, বা না বলা এইভাবে নির্দিষ্ট করা উচিত নয়, কারণ আমি আমাদের ব্যক্তিগত দর্শনগত জায়গা থেকে বিচার করি অমুকে উল্লেখযোগ্য অমুকে উল্লেখযোগ্য নয়, এইভাবে সাহিত্যের বন্দী করা যায় না। কাজে চণ্ডীচরণ মিত্র, সুবিমল বসাক, এই দুজনের কথাই থাকবে। ঠিক আছে, তো আজকের মতন বই নিয়ে একটুখানি, কারণ আমরা শেষ করে উঠতে পারবো না। পারবো না, শেষ হবে না। সারা রাত গেলেও কিন্তু আমার তোমার কাছে একটা পার্সোনাল কোশ্চেন, বই নিয়ে না, একটা পার্সোনাল কোশ্চেন, যেহেতু তুমি লেখক অফ দ্য মানে একটা অন্য রেকর্ড যাচ্ছে না অন্য একটা কি বলবো মানে যেটা খুব সবাই গতানুগতিক সবাই করে না। তুমি নিজে ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ারিং লাইন ছেড়ে দিয়েছো মানে হালকা হবে, তো এটা হালকা হবে না, খুব পুরোপুরি ছেড়ে দিয়েছো। বাড়িতে অশান্তিও হয়েছে। এটাই আমার কোশ্চেন, যে তুমি প্রেফার মানে তুমি নিউ জেনারেশন তাদেরকে কি রেফার করো যে এরকম লাইন নিয়ে গেল যায় পরে কতটা টাফ কি হতে পারে? কারণ আমি যেরকম নিজে মিউজিক খুব পছন্দ করি, আমি নিজে ইঞ্জিনিয়ার, আমি নিজে মিউজিক পছন্দ করি, তুমি কি রেফার করছো যে এরকম লাইনে যাওয়া উচিত?
কিরকম লাইন মানে মানে লেখক বা এরকম ইতিহাস খুঁজে বেড়ায়। engineer কি হওয়া উচিত? সিভিল ইঞ্জিনিয়ার বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার মানে এটা কতটা ইন্টারেস্টিং এন্ড কতটা পার্সোনাল, তোমার পার্সোনাল দিক থেকে বলো যে এটা কতটা মানে কি বলবো ইউনিক বা সাকসেসফুল পুরোটা দিক থেকে। তোমার যদি এইদিকে তুমি আসতেই পারো, তোমার যদি ন্যাক থাকে, তোমার যদি আগ্রহ থাকে, তোমার দেখো তোমার যদি কোনো কিছু তুমি তীব্রভাবে চাও, সেটা তুমি যতই অন্য চাকরি করবে তাকে আটকাতে পারবে না। তোমার যদি ইচ্ছে থাকে তুমি ইঞ্জিনিয়ার করার পর ইঞ্জিনিয়ারকে গুলি মেরে এদিকে চলে এসো, কিন্তু যদি লেখালেখির জায়গায় বা লেখালেখি বা কবিতা হোক, গল্প হোক, গদ্য হোক বা এই জাতীয় গবেষণামূলক কাজ হোক, ইঞ্জিনিয়ারিং থেকে তুমি যদি এই জায়গায় আসো, আসতেই পারো। কিন্তু একটা কথাই বলবো যে খুব স্বচ্ছন্দ জীবনের আশা করো না। তুমি নিজেকে এই ব্যাপারটায় প্রস্তুত রাখো যে, কারণ আরো স্পষ্ট করে বলে দিচ্ছি, বাংলা ভাষায় কবিতা লিখে, গল্প লিখে কেউ শুধুমাত্র লিখে 99% মানুষ জীবন ধারণ করতে পারে না। কিছু কিছু মানুষ আছেন পারেন। সেই লেখার ধাঁচ আলাদা, লেখার দুরকম গুণ রয়েছে। একটা হচ্ছে বাজারে মন খাওয়ানোর মতো লেখা, যাতে তোমাকে বিগ হাউসের ব্যাকআপ পেতে হবে। তাতে কি সুবিধা হয়? তাতে তোমার বই যদি বিক্রি হয়, বইয়ের রয়্যালটি ইত্যাদি ইত্যাদি থেকে কোনোক্রমে গড়িয়ে ঘুরিয়ে আসবে। আর যদি সেটা না হয়, সেটাও খুব কম। আমাকে দু একজন বড় সাহিত্যিক বলেছেন তার পারিবারিক ব্যবসা আছে, আপনি তো লেখেন, আপনার এত বই বেস্ট সেলার, আপনি কেন তাহলে শুধু লেখালেখি করছেন? লেখালেখি করে আমার হয়তো আজকে আমার বই বেস্ট সেলার, অনেক বই বিক্রি হয়, এত বড় গ্রুপের থেকে আমার বই বের হয়, এত বড় হাউস থেকে, আমার ডাল ভাত হয়ে যাবে। কিন্তু তারপরে আমি আজকে অমুক জায়গায় বেড়াতে গেলাম, অমুক গাড়িটা চললাম, তার জন্য আমার বিজনেসটা প্রয়োজন। সেটা আমারও মনে হয়। আমি আরো স্পেসিফিক্যালি বলি, অন্যান্য গদ্য বা ইতিহাস, আমার যেটা মনে হয় যে শিল্পের, আমার সম্পূর্ণ ব্যক্তিগত, যে কেউ চাইলে অস্বীকার করতে পারে, আমার যেটা মনে হয় শব্দ আর রেখা এই দুটো জিনিস হচ্ছে শিল্পের সবচেয়ে সূক্ষ্ম মাধ্যম। তার ফলে শব্দ বলতে এবং শব্দের আউটপুট বলতে বলছি কবিতা। তার ফলে তুমি যদি একটা বাস্তুতন্ত্রের পিরামিড দেখো, এবং কবিতা আফটার অল পারফর্মিং আর্ট নয়, পারফর্মিং আর্ট যেটা বলে যে আবৃত্তি যারা করেন ইত্যাদি। যদি কেউ বলে আবৃত্তি কবিতা, তাহলে আমি বলবো তার বাংলা কবিতা পড়ার খুব 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 সীমাবদ্ধতা রয়ে গেছে। আবৃত্তির যে কবিতা, সেগুলো লাউড এক অর্থে কবিতা, কারণ সেগুলো লেখা হয় না হয়তো, সেগুলো বলা হয় সামনের অডিয়েন্সকে ক্যাটার করার জন্য, সামনের মানুষের কাছে বুঝে। সেটাও একটা পারফরমেন্স। কবিতা কখনো পারফরমেন্সের বিষয় নয়। কবিতা হচ্ছে খুব চুপচাপ একটা বিষয়, যেটা শুধুমাত্র পড়ার জন্য। পড়বে মানে একমাত্র ছাপা অক্ষর বা স্ক্রিনের অক্ষর এবং যে পড়ছে তার, এই দুইজনের আদান প্রদান হচ্ছে কবিতা। এতটাই সূক্ষ্ম বিষয়। এবং আমাদের কবিতার প্রতি মানুষের অনীহার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। আমাদের স্কুল জীবনে কবিতা জিনিসটাকে বুঝতে পারছি না, মানে বইয়ে ব্যাখ্যা দিয়ে, ভাব সম্প্রসারণ করে, সারাংশ করে, নোট লিখিয়ে এমন একটা ভয় ধরিয়ে দেওয়া হয়েছে যে স্কুল শেষ হয়ে যাওয়ার পর লোকে ওরা বাবা কবিতাকে কঠিন বলে পালায়। কবিতা কাছে যাওয়ার জন্য যে প্রস্তুতির প্রয়োজন, তুমি যদি আজকে একটা ইঞ্জিনিয়ারিং এর চাকরিতে জয়েন করো, তার আগে তোমার 4 বছরের প্রস্তুতির প্রয়োজন। তোমার চাকরিতে পার্মানেন্ট হওয়ার আগে তোমার একটা ট্রেনিং পিরিয়ডের প্রস্তুতির প্রয়োজন। তোমার এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে শিফট করার আগে তোমার আগের কোম্পানির এক্সপিরিয়েন্সটার প্রস্তুতির প্রয়োজন, যা তোমার স্যালারি হাইক দেবে বা ইত্যাদি। সেরকম কবিতা পড়ার বোঝার জন্য প্রস্তুতির প্রয়োজন। কাজে কবিতা খুবই, এবং কবিতা পারফর্মিং আর্ট নয়। পারফর্মিং আর্টের দর্শক আছে, বাজার আছে বলতে গেলে। কাজে তুমি যদি লেখালেখি করার কথা ভাবো, প্রচন্ড প্যাশন নিয়ে লেখো, কিন্তু জীবন ধারণের জন্য প্যারালালি অন্য হচ্ছে একটা ভাব টাইম রোজগার করার জন্য, মানে উপার্জন করার জন্য মাস কেটে, যাতে অন্তত তোমার একা মানুষের কেটে যায়। যদি পরিবারের দায়িত্ব বা অন্যান্য দায়িত্ব থাকে,
সেগুলো অনেকের থাকে, অনেকের থাকে না। যদি সেই সব থাকে তাহলে আমি বলবো লেখালেখিকে জীবিকা করার কথা ভেবেও না। তখনই ভাবো যদি তোমার উপর উপার্জনের দায় না থাকে, বাবার প্রচুর পয়সা আছে, তোমার যদি উপার্জন না করতে হয় তুমি তোমার শুধুমাত্র শখে চলো, আর নয়তো অন্তত যৎসামান্য অন্য কোনো ফিল্ড থেকে উপার্জনের জায়গা তৈরি করে রাখো, যাতে তোমার দিন চলে। কারণ লিখে শুধুমাত্র সেটা খুব মুশকিল। সেটাই কোশ্চেন আছে। থ্যাংক ইউ সো মাচ। স্যার একটা নোট দিই। অসাধারণ একটা সময় আমরা পেলাম, আমরা কাটালাম। অনেক ধন্যবাদ তন্ময়দাকে আমাদের তরফ থেকে, এই পুরো সিউডো ইঞ্জিনিয়ার্স কমিউনিটি অ্যান্ড টিমের তরফ থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকে আমরা আপাতত এখানেই শেষ করছি। আমার কিছু বলার আছে। তো শেষ করার আগে সবাইকে অনুরোধ যে বইটা অবশ্যই পড়বেন, ঠিক আছে? এত ইনফরমেটিভ আর এত মানে বেলঘরিয়া সম্পর্কে এত কিছু মানে এই একটা বইতে যে পাওয়া যায় এটাই সবচেয়ে বড় কথা। মানে আমরা প্রত্যেকেই বেলঘরিয়ার বাসিন্দা, ঠিক আছে, কিন্তু বেলঘরিয়া সম্পর্কে কিছুই জানি না। আজকে আমরা যেই বিষয়গুলো জানতে পারলাম তার চেয়ে অনেক বেশি কিছু হয়তো এই বইটায় লেখা আছে, হয়তো না নিশ্চয়ই বইটায় লেখা আছে। তো অবশ্যই সবাই এই বইটায় পড়বেন আর আমাদের মজলিসের সঙ্গে যুক্ত থাকুন। তন্ময়দাকে অনেক 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 ধন্যবাদ আমাদের ইনভিটেশনটা রাখার জন্য। আর আমাদের ক্যাফেতে আসুন, মানে আগামী পর্বগুলো আমরা চেষ্টা করব এতটাই তথ্যপূর্ণ করার, ঠিক আছে? আর খাওয়া দাওয়া তো ভালো শুরু থেকেই, ঠিক আছে? আর খুব ভালো লাগলো সব থেকে বেশি যে আরেকজন সিউডো ইঞ্জিনিয়ারকে আমাদের কাছে পেয়ে। মানে মানে তন্ময়দা নিজেও একজন ইঞ্জিনিয়ার, সেই লাইন থেকে এখন সাহিত্যের লাইনে এসেছেন, আমরাও ইঞ্জিনিয়ারিং লাইন থেকে এখানে ক্যাফের লাইনে এসে ঢুকে পড়েছি। তো বেশ ভালো লাগলো, একটা মানে আন্তরিকতা সুযোগ পাওয়া গেল এই ইভেন সবাই বিএইচএস, হ্যাঁ সবাই বেলঘরিয়া চারজনেই বেলঘরিয়া স্টুডেন্ট এবং প্রত্যেকেই বেলঘরিয়া। হ্যাঁ এন্ড ইভেন আজকের যে টপিকটা ছিল সেটাও বেলঘরিয়া কিনা, বেলঘরিয়ার ইতিহাস। তো আমি আই গেস কি তন্ময়দাকে আবার কোনো না কোনো দিন পাবো, আমরা একটা অন্য টপিক নিয়ে মেবি। বাট আজকে অনেকটা রাত হলো, তন্ময়দা অনেকক্ষণ ধরে বইটা নিয়ে বলেছে। তো আজকে আর তাই জন্য এখানে শেষ করছি আমরা। থ্যাংক ইউ সো মাচ সবাই।